আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদেরকে এখন যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি পাঠিয়েছে আমার বন্ধু, এবং আমি অনেকদিন যাবৎ তার কাছ থেকে ঘটনা কালেক্ট করি বিধায় তার এই ঘটনাটা শোনার জন্য আমি বেশ কিছুদিন যাবৎ ব্যাকুল হয়েছিলাম। আমি আলিফ ব্যাকুল হয়েছিলাম অনেকদিন যাবৎ। আমার এই বন্ধুর সাথে আমার প্রায় অনেকদিন যাবৎ কথা হচ্ছিল না, প্রায় বছরখানেক হবে। তো ঘটনাটা সে নিয়ে আসছে যেই জায়গার এলাকার ঘটনা, সেটা ঢাকা শহরেরই কোন একটা বাসার ঘটনা। আসলে যেই বাসার ঘটনা বলবো সেই বাসাটার বিবরণ দিব তার আগে পরিচয় দিচ্ছে আমার বন্ধুর, যে আমার একদম ছোট কালের আমার এলাকার বন্ধু, এবং সেই বন্ধুর নাম হচ্ছে সিফাত, এবং সেটা পুরো নাম না, পুরো নাম বলে অনেকে চিনে ফেলতে পারে, তাই আমি সিফাতই বলছি। আসলে মোট কথা হচ্ছে সিফাতের খুবই নিকট আত্মীয়র এই ঘটনা ও আমাকে শেয়ার করে। নিকট আত্মীয় বলতে ওর পরিচিত একজনেরই ঘটনা, যার তার নাম হচ্ছে রাইসুল ইসলাম, এবং তিনি ঢাকা শহরের একজন বাসিন্দা। বলতে পারা যায় যে খুব সাধারণভাবে তিনি খুবই ওই এলাকার খুবই নামকরা একজন বাসিন্দা, এবং বহুদিন যাবৎ সেখানে বসবাস করছিলেন। তার বাসাটা ছিল 5 তলা এবং নিজের বাবার গড়া বাড়ি আর কি। তো সেই 5 তলা তার বাবা করার পরে তার বাবা 1993 সালে মৃত্যুবরণ করেন, এবং মৃত্যুবরণ করার পরে তিনি এই বাড়ির মধ্যে অনেকদিন ছিলেন। সেই রাইসুল ইসলামের ছোট ছেলে, যিনি আমাদেরকে ঘটনাটি সিফাতের মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছে, সেই ছোট ভাইয়ের আমি ছোট ছেলের নাম আমি বলছি না। তো উনি আসলে সত্যি কথা বলতে রাইসুল সাহেব সেই বাসাটা অনেকদিন যাবত, রাইসুল সাহেব তার বাবার একমাত্র এক ছেলে, এবং রাইসুল সাহেবের আরো 2 বোন ছিল। তো যাই হোক, ওই বাসাটা ছিল 5 তলা, ছাদের উপরে 5 তলায় থাকতো রাইসুল সাহেব এবং পুরো পরিবার, মানে যে ভাই ঘটনা পাঠিয়েছেন তার পরিবার সম্পূর্ণ 5 তলায় থাকতো পুরো ফ্ল্যাট জুড়ে, এবং ছাদের উপরে তাদের বেশ বড় সড় একটা বাগান ছিল 5 তলা ছাদের উপর, এবং বাগান করার শখ ছিল। যেহেতু রাইসুল সাহেব নিজে একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন, তার এরকম বাগান করার বেশ শখ ছিল। এই বাড়িটা তিনি পৈতৃক সূত্রে পেয়েছেন। প্রচন্ড অনেস্ট একজন অফিসার হিসেবে তিনি তার অফিসে কর্মরত ছিলেন বহুদিন যাবৎ। তার বয়স যখন 61 বছর, তখনই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে, এবং লাং ক্যান্সারের মোটামুটি অনেকটুক লাংই তার এফেক্টেড হয়ে যায়। তো মৃত্যুর দিন তিনি তখন গুনছিলেন। বাসাটা একটু বর্ণনা দিই, মৃত্যু গুনার দিনের কথা একটু পরে আসি। বাসা বর্ণনা দিতে হলে পুরো বাসাটা হচ্ছে একদম দক্ষিণ ফেসিং আর কি। তো বাসার ছাদের উপরে উঠতেই, যে জায়গাটা ছাদ, মানে ছাদের যে গেট, এটাতে উপরে উঠতেই, বাসায় কোনো লিফট ছিল না। তো ছাদের উপরে উঠতেই হাতের বাম দিকে উনি একটা বড়ই গাছ লাগিয়েছিলেন এবং একটা পেয়ারা গাছ লাগিয়েছিলেন, এবং সেই বড়ই গাছ এবং পেয়ারা গাছের নিচে 2টা চেয়ার দেওয়া ছিল, সেটা অনেকটা রডে ফিক্স করা। সেই চেয়ারটার মধ্যে তিনি প্রায় সময় যে উপরে বসতেন, এবং সেই টেবিলটাও সেখানে ফিক্স করা, মানে এটা কেউ নাড়াতে পারবে না, এটা ফিক্স করেই বানানো হয়েছিল, সিরামিকের টাইলসের টেবিল। সেখানে চাটা খেতেন উপরে। সেখানে একটা ফিক্স করা ছাতাও ছিল, সেটা খোলা যেত, ওইটা রোদ পড়লে তিনি যেন ছাদে, এবং ছাদের মধ্যে তিনি বেশ অনেক শাকসবজির বাগান টাগান, এক পাশে শাকসবজি এক পাশে ফল, এরকম। তো তিনি ফল সাইডে এরকম চেয়ার বসিয়েছিলেন আর কি। তো মাঝে মধ্যে চা খেতেন আর কি রাইসুল সাহেব। রাইসুল সাহেব একজন ওসিয়ত করার জন্য উকিল সাহেব সবাইকে ডাকা হয়, এবং সেই ছোট ভাইটা যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তার আরো 2 ভাই আছে, তারা 3 ভাই। রাইসুল ইসলামের 3 ভাই, এবং রাইসুল ইসলামের বোন, তার বোনরা আসে। রাইসুল ইসলামের 3 ভাই বলতে রাইসুল ইসলামের 3 ছেলে। তো ওয়াসিয়ত করতে যখন আসা হয়, তো সবাইকে সমপরিমাণ বন্টন করে দেওয়ার পর তাদের যে তার একটা বাড়ি ছিল, সেই বাড়িটা তার বোনদেরকে তিনি হিসাব করে বুঝিয়ে দেন, এবং তার ছেলেদেরও তিনি বুঝিয়ে দেন, এবং তিনি বলে দেন, একটা ওসিয়ত করেন যে আমার দাদার কবর হয়েছিল যে জায়গায়, সেই জায়গায় ঠিক একই উপরে আমার বাবার কবর দেওয়া হয়। আমার বাবার কবর দেওয়ার পর তোমরা সবাই আমাকে সেই জায়গার উপরে কবর দেবে, আমার বাবার উপরে কবর দেবে।
তো ওনার সময়টা শেষ ছিল, কারণ এইটা ওসিয়ত করেছে কারণ ওই সময় তাকে অলরেডি তওবা পড়ানো হয়ে গেছে। কারণ তওবা পড়ানোর কারণ হচ্ছে তিনি তার লাংসের অবস্থা খুব খারাপ ছিল। বাসায় একটা সময় ডাক্তাররা বলে দেয় যে ওনাকে হাসপাতালে রেখে আসলে ঠিক হবে না। ওনারা বেশ টাকা পয়সাও তখন সেই মুহূর্তে খরচ করে ফেলে, তাকে বাসায় নিয়ে আসা হয় এবং রাইসুল সাহেবকে বাসায় নিয়ে আসার পরেই ওসিয়তটা করা হয়। ঠিক যতটুকু পর্যন্ত তার শক্তি সামর্থ্য ছিল তিনি উকিল ডেকে ওসিয়ত করে ফেলে। তো সবকিছু ঠিক ছিল, কিন্তু তিনি তো ঠিক ছিলেন না। রমজান হচ্ছে 6ষ্ঠ রমজান তখন চলে। 6th রমজানের সেহরি করবার পর, সেহরির সময় তিনি সুস্থ ছিল কিন্তু তিনি রোজা রাখতে পারছিলেন না, ওই সময় অবস্থা তার খারাপ হয়ে গেছিল। সেহরি করার পর যখন সবাই ফজরের নামাজ পড়তে যায়, ফজরের নামাজ পড়ে আসার পরই দেখে যে তিনি আর তার ঘরের ভিতরে, যখন তার স্ত্রী পাশে ছিল, মানে রাইসুল সাহেবের স্ত্রী, সে স্ত্রী বুঝতে পারছিল যে সে খুব গোঙাচ্ছে, জিহ্বা কেমন কর 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 শব্দ করছে আর বুকের মধ্যে ধরেছিল বেশ কিছুক্ষণ উনি, এবং উনি তো অনেক শুকনা ছিল, ওনার মুভমেন্টটা প্রপারলি বোঝা যাচ্ছিল, মনে হচ্ছিল একটা কাঠি মুভ করছে, ওনার স্ত্রী বলেছে যেটা। তো ওনার স্ত্রী, রাইসুল সাহেবের স্ত্রী, তখন সবাইকে ডাক দেয় যে তোমার বাবা জানি কেমন করছে, তোমরা আসো। তো সবাই মানে ইসেহরি করে তখন, মানে ফজরের নামাজ পড়ে সবাই ঘুমাতে গেছে, মানে ঘুম আসে না এই সময়, সবাইকে ডাকা হয়। তো সবাই আসার পরে সবাইকে ইনভলভ করা হয় এবং সবাই দেখে যে ওনার অবস্থা খুব খারাপ। অ্যাম্বুলেন্সকে ডাক দিতে অ্যাম্বুলেন্স যতক্ষণ পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত তিনি আর মুভ করছিলেন না, ওনার জিহ্বাটা সামান্য একটু 2 দাঁতের চিপায় চলে আসে এবং তারা বুঝে যায়, যেহেতু যে ভাই ছোট যে ছেলে রাইসুল ইসলাম, তিনি তো ডাক্তার, তিনি বুঝে যায় যে তার বাবার সময় তার বাবার নাই দুনিয়াতে। তো তারা সবাই খুব কান্নাকাটি করে এবং তিনি হাতের পাশ ধরে বলে যে না, উনি নাই। তারপরে ডেথ সার্টিফিকেট তারা বের করে ফেলে এবং ওই মুহূর্তে তারা ডিসিশন নেয় যে তারা কোথায়, যেহেতু ওসিয়ত আগে করে গেছে, রেকর্ড করা এবং এমনভাবে রেকর্ড করা যাতে কোনোভাবেই দাফনের সময় কোনো ধরনের পারিবারিকভাবে ইনভলভ হতে গেলে যেন এইটাতে কোনো ধরনের এস্টাবলিশ করতে পারে। কারণ তিনি জীবিত থাকা অবস্থায় প্রচুর মানুষ তাকে অ্যাভয়েড করলেও মারা যাওয়ার পর যে অনেকেই সম্পত্তির জন্য তার কাছে আসবে এবং বিভিন্ন ধরনের অধিকার দেখাতে চাবে, সেটা তিনি আগেই বলে গেছেন, তাদের পরিবারে এরকম কিছু লোক আছে। তো যাই হোক, তিনি এরকম করেন যে রেকর্ড করে যান, রেকর্ডের মধ্যে বলা থাকে যে তিনি তার বাবার উপরে যেন তার কবর হয়। তার মানে তার যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তার বড় বাবার যে কবর, তার দাদার কবর, তার বাবার কবর ঠিক একই জায়গায় একই উপরে হবে। তো তারা লাশের সব ধরনের প্রসিডিউর শেষ করে এবং আপনারা সবাই জানেন যে মোহাম্মদপুরে অবস্থিত যে একটা জায়গা যেখানে লাশ ধোয়ানোর সব ধরনের ব্যবস্থা আছে, তারা 2013 সালে লাশ ওই জায়গায় প্রসেস করানো হয় এবং পড়ানোর পরে তার পারিবারিকভাবে যে গোরস্থান ডিসিশন নেওয়া হয়, সেই গোরস্থানে দুপুর 2টার দিকে ওই যেদিন মারা যান হচ্ছে বাদ জোহর, সেদিন বাদ জোহর শেষ করে তারা রওনা দেন এবং তারা জানেন যে পথিমধ্যে তাদেরকে আসলে রাস্তায় ইফতার করতে হবে, কারণ তাদের বাড়ি ঢাকা থেকে বেশ দূরে এবং সেই সময়টায় আসলে রাস্তাঘাটের ব্যাপক পরিমাণ কাজ চলছিল বিধায় তারা চেষ্টা করেছিল যে যত তাড়াতাড়ি পারে যেতে। তো ফ্রিজিং ভ্যান ছিল সাথে। তো যাই হোক, তারা পৌঁছে যায় তাদের গ্রামের বাড়িতে এবং গ্রামের বাড়িতে পৌঁছানোর পর দেখা যায় যে আগের থেকে কবর খোঁড়া এবং কবর যিনি খুঁড়েছেন তার কাছ থেকে পরবর্তী সময় এরকম জানা যায় যে কবর খোঁড়ার সময় যখন কবর খুঁড়ছিলেন তখন তিনি একটা পর্যায়ে থ্রাস্ট হারিয়ে নিচে অনেকটু গর্ত করে নিচে পড়ে যান। নিচে প্রচুর হাড়গোড় তোলেন এবং সেই হাড়গোড়গুলো তারা আলাদা করে টুকরির মধ্যে রেখেছিলেন এবং পারিবারিকভাবে সবার সম্মতি নিয়ে সেই হাড়গুলোকে পরে নতুন করে পাশের একটি নতুন করে কবর করে দাফন করা হয়। সেই হাড়গোড়গুলো তার দাদার এবং বাবার ছিল এবং সেখানে বহু কিছু পাওয়া যায়, যেসব জিনিসগুলো তারা সেই টুকরির ভিতরে করেই দাফন করে ফেলে। কিন্তু কিছু জিনিসের কথা আমি পরবর্তী সময় বলবো। তো যাই হোক, তার বাবাকে যেখানে 3.5 হাতের কবর দেওয়ার কথা ছিল, যেহেতু আগেও 2টা কবর হয়েছে, সেই কারণে অনেক নিচে গর্ত করে মাটি ফেলে একটা সার্টেন পজিশনে, তখন এই কবরটা একদম নতুন এবং ওই কবরের পাশ দিয়েই সেই হাড়গোড়গুলা কিছু
থোবরা করে কিছু জিনিস একবারে স্তূপ করে সে জায়গায় কবর দেওয়া হয়। তো তার বাবার কবর দেওয়া কমপ্লিট করার পর তারা ওদিন রাতের বেলা সেহেরি ইফতার করে ইফতার রাস্তা হয়েছিল, তারা আবার ঢাকায় এসে ফজরের নামাজ পড়বে এরকম প্ল্যান করে, কারণ ওখানে থাকার মতো পরিস্থিতি ছিল না। তো তারা রওনা দিয়ে ঢাকার দিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। দাফন করতে করতে রাত্রে 11:30 বাজে জানাজা পড়ে, এবং তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবং চিন্তা করে যে হয়তো রাত্রে এই রাস্তার মধ্যেই সেহরি করতে হবে। রাস্তায় যখন তারা সেহরি করতে যাবে এবং এমন সময় রাস্তার মধ্যে তাদের আসলে ফ্রিজিং ভ্যানটা তারা ওই মুহূর্তেই ছেড়ে দেয়, কিন্তু তাদের আসার পথে 3টা মাইক্রোবাস ছিল, তাদের ফ্যামিলির 3টা মাইক্রোবাস এবং তাদের নিজেদের 2টো প্রাইভেট কার। মোটামুটি বেশ মানুষজন ঢাকা থেকে লাশ নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিল। তো তারা যখন ব্যাক করার সময় রাস্তাতে তাদের যেই রাস্তা দিয়ে তারা ঢোকে সেই রাস্তা খালি, কোনো একটা জায়গায় গাছ পড়ে আছে, আবার ব্যাক করে আবারও রাস্তা দিয়ে ঘুরে আসে এবং আরেক জায়গায় আসার পর দেখে যে সে জায়গাও গাছ ভাঙা। একই সাথে সবগুলো গাড়ি ছিল, একই সাথে সবগুলো গাড়ি আটকা পড়ে, আবারও গাছ ভাঙা। এরকম করার পরে 3টা রাস্তা তারা অল্টারনেট করে ঢাকায় আসবার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা 3টা রাস্তা ধরে ঢাকায় আসতে পারছিল না, এবং তারা ঠিকই আবার ব্যাক করে সেরি খায় যেই তাদের গ্রামের বাড়িতে আসতে পারে না ঢাকাতে। তো সেরি খেয়ে তারা ওই দিন রাতের বেলা ওখানে হোল্ড করে পরের দিন সকালবেলা তারা রওনা দেয় ঢাকায়। ঢাকায় চলে আসে। তো দাফনের 4 দিন পর তাদের অনুষ্ঠান বা আশেপাশের বেশ মানুষজনকে দাওয়াত করে খাওয়ানো হয় গ্রামের বাড়িতে। প্রায় আবার তারা ফেরত আসে। গ্রামের বাড়িতে ফেরত আসার পরে প্রায় 8-9টা গরু জবাই করে বিশাল বড় সড়ো আয়োজন করে গ্রামের সবাইকে খাইয়ে আবার তারা ব্যাক করে। ওইবারও যখন ব্যাক করে আসার পথে এরকম বড় বড় গাছের গুড়ি পড়ে 3 জায়গায় 3 রাস্তা, একইভাবে 3টা অল্টারনেট রাস্তা ছিল, ওইটা ছাড়া আসা যায় না, এরপরে অনেক দূর ঘুরে আসতে হবে, সেই জায়গাটাও আবার বেশি ঝামেলা, আরো 4-5 ঘন্টা এক্সট্রা লাগবে। তো যেই 3টা রাস্তা অল্টারনেট করে আসা যায় সেই 3টা রাস্তাতে যত করে তারা গেছে রাত্রে 12টার পরে, এরকম ঝামেলা, গাছের গুড়ি পড়া। তো তারা চেষ্টা করেছে সন্ধ্যার মধ্যে রওনা দিতে, কোনো না কোনো সার্কামস্টেন্স তাদেরকে আসলে দেরি করিয়েছে, কোনো না কোনো সার্কামস্টেন্স, হয়তো কোনো মহিলা মানুষ আটকে আছে, তারা কথা বলছে আসতে পারছে না, বা কোনো একটা ঝামেলা তাদের পারিবারিক ভাবে ছিল। যে তার পরের দিন আবারও সেই সেহরি করে, সম্ভবত এটা সেবার তখন সম্ভবত হয়তো বা 10ই রমজান অথবা 11ই রমজান পরে বলেছে যে প্রথম 10টা রমজান ক্রস করার পরে এই ঝামেলাগুলো হয়। পরে তারা ব্যাক করে। ঈদের 15 থেকে 20 দিন পর হঠাৎ করে রাতের বেলা তার ছোট ছেলের তখন পরীক্ষা চলছে, তিনি তখন ডাক্তারে শেষ করে তিনি বেশি পরীক্ষা চলছে বলতে হচ্ছে অ্যাডমিশন টেস্ট, হায়ার এডুকেশনের জন্য, ডাক্তারি হায়ার এডুকেশনের জন্য তিনি পড়াশোনা করছিল। BCS এর পরীক্ষাও ছিল, সব মিলে তিনি বেশ পড়াশোনার মধ্যে ছিলেন। তো ছোট ছেলেটা হঠাৎ করে রাত্রেবেলা পড়তে ছাদের উপর থেকে, এবং যেই কর্নারটাতে বড়ই গাছটা ছিল এবং বড়ই গাছটা আর পেয়ারা গাছটা ছিল বড় ড্রামে, সেই কর্নার ঠিক বরাবর রুমটাতে থাকতে হচ্ছে তার ছোট ছেলে, তখনও পর্যন্ত বিয়ে করে নাই। তো ছোট ছেলেটা, যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন সিফাতের মাধ্যমে, সেই ছোট ভাই বেশ জোরে সোরে হু 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 করে গোঙানির শব্দ পাচ্ছে তার বরাবর রুমের উপর থেকে। রাত তখন 1টার বেশি। তো টেকনোলজিক্যালি তো আমরা বেশ অ্যাডভান্স 2013-14 দিকে। তো তিনি কি করলেন, এতটা ছাদের উপরে কে কান্না করবে, আর তাদের বাসাটা 5 তলা, তো তাদের ছাদে সাধারণ ভাড়াটিয়ারা উঠতে পারতো না, কারণ খুব পারমিশন ছাড়া সাধারণ ভাড়াটিদের ওঠার নিয়ম ছিল না, কারণ তাদের যে মেইন 5 তলার গেটটা ছিল সেটাতে তালা দেওয়া থাকতো, কেউ চাইলে উপর উঠতে পারতো না। তাদের কাছ থেকে তারা চাবি নিয়ে পারমিশন নিয়ে ছাদে উঠতে হতো যদি কেউ উঠতে চেত। আর রাত 10টার পরে সেই গেট তো পার্মানেন্টলি বন্ধ। ছাদে ওঠার জন্য উঠা যেত, তাদের কাছ থেকে চাবি নিয়ে ছাদে গেট খুলতে হতো, কিন্তু রাত 10টার পর তাদের সেই সিঁড়ির কামরার গেটটা, গ্রিলের গেট, সেটা বন্ধ করে দিত তারা, সেটা কেউ 10টার পরে ছাদে উঠতে না পারে। তো রাত তখন 1টা বাজে, ছাদে ওঠার তো কোনো চান্সই নাই। সে দরজাটা খুলে তাদের যে মেইন করিডোরের সামনে যে সিঁড়ির কামরার গেটটা, যেটা মেইন গেট, যেটাতে ছাদে নিচ থেকে কেউ ছাদে উঠতে পারবে, সেই গেটটা তো চেক করে যে সেটাতে তালা দেওয়া। তিনি আবার তার রুমে যান, তাহলে হু হু করে কাঁদছে কেউ। ওই মুহূর্তে যেই শব্দে কান্নাটা আসছে, সেই শব্দটা দেখে মনে হচ্ছিল যে এটা কোনো মহিলা মানুষ কান্না করছে, কিন্তু বাসায় তো ওই মুহূর্তে কোনো মহিলা মানুষ ছিল না। তারা 3 ভাই, তিনি তার মার রুমে চৌকি মারে,
উকি দেয়, দেখে যে তার মা তো ঘুমাচ্ছে। ঈদের পরের ঘটনাটা। তো তিনিও বেশ খুব অবাক হয়ে যায় এবং তার কোচিং সেন্টারের পরীক্ষা সব মিলে তিনি বেশ পড়াশোনার মধ্যে ছিলেন, কিন্তু তার ডিস্টার্ব হচ্ছিল। তার রুমের মধ্যে তিনি বারবার কান ঝাঁকি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করে যে আসলে তিনি কি আসলে কান্নার শব্দ শুনছেন নাকি পাশের বাসা থেকে কোনো কান্না। তার ভাষ্য মতে যে তার আশেপাশে এত কাছে বাসা নাই, যে বাসা এত কাছে না বাসাগুলা, যেসব বাসাগুলা থেকে কান্নার আওয়াজ এত স্পষ্ট শোনা যাবে। এবং তিনি জানালার পাশে দাঁড়িয়ে থেকে স্পষ্ট শুনছেন যে ছাদের উপর থেকে কান্না আসছে। তো তিনি বেশ সাহসী মানুষ, আমি তাকে চিনি, আমি খুব ভালো করে চিনি। যাই হোক, তিনি ছাদে যায়। ছাদে যে তিনি গেট ধরে পড়ে যাওয়ার মতো অবস্থা, কারণ গেট থেকে উঠে বাম দিকে যে বড়ই গাছটা এবং যে পেয়ারা গাছটা ছিল, সেই রেলিং ধরে, আসলে সেই রেলিংটার উপর দিয়ে আবার কারুকাজ করা, তাদের বাসার ছাদের উপরে রেলিংটার উপরে কারুকাজ করা, সিমেন্টেরই কিন্তু কারুকাজ করা, সুন্দর কারুকাজ করা, গোল রাউন্ডেড। সেখানে আপনি চাইলে দাঁড়াতে পারবেন না, মানে আপনি সাপোর্ট নিতে পারবেন না, দাঁড়ানো সম্ভব না, কারণ এটা গোল রাউন্ডেড, এটা রাউন্ড শেপ। তো ওখানে একজন বসে কান্না করছে। শেপ এবং মানুষটার চেহারা, সুরত দূর থেকে যতটুকু মনে হচ্ছে ছাদের আলো, কারণ ছাদে উঠে তিনি লাইট জ্বালালেন, ওই আলোটা সেই জায়গা পর্যন্ত যায় এবং তিনি পরিষ্কার তার বাবাকে দেখতে পান ছাদের উপরে কান্না করছে। বাবা ঠিকই, কিন্তু শব্দ আসছে মহিলার। তিনি ডাকতে আব্বা, খুব জোরে ডাকতে আব্বা। কান্না করা অবস্থা থেকে হাঁটু গুড়ে যেভাবে মেয়ে মানুষরা কান্না করে, তিনি হাঁটুটা সরিয়ে মাথাটা উপরে উঠায়, তার ছেলের দিকে তাকায় এবং ছাদ থেকে পড়ে যায়। তিনি খুব অবাক হয়ে যায় এবং দৌড়ে ঝাপটে যাবে, ধরতে যাবে। তো তিনি পেছন থেকে তার বড় ভাই ধরে, কি রে তুই এখানে কি করিস? ভাই তুই আঙ্গুল দিয়ে দূরে হাত দেখে দিচ্ছে যে ভাই এটা কি দেখলাম আমি। তুই কি বল, কি বলিস না কেন? তো তিনি যে ভাই বলছে সেটা নাকি তিনি বলতে পারে নাই। তিনি মনে হয়েছে তার ভেতর থেকে যে তিনি ভাই বলেছেন, কিন্তু তার ভাই আসলে তোমার ভাই মুখ থেকে কিছুই সব শুনছে না। তার বোবার মতো অবস্থা। তাহলে কি বল, কথা বল, কি হয়েছে, কথা বল, কাহিনী কি? তো পরে তাকে বাসায় নিয়ে এসে মাথার মধ্যে পানি দেওয়া হয়। পানি দেওয়ার পর তাকে বলে কি হয়েছে? তো উনি রাতের বেলা বলতে পারে না। পরের দিন সকালবেলা নাস্তা খাওয়ার টেবিলে তিনি বলেন যে ভাই আমি রাতের বেলা কিন্তু ছাদের উপর আব্বাকে কান্না করতে দেখছি। বলে যে আব্বাকে কান্না করতে দেখছিস মানে? হ্যাঁ, আমি আব্বাকে কান্না করতে দেখছি উপরে। বলে কি আবোল তাবোল বলতেছিস? আব্বাকে কান্না করতে দেখছিস, সেটা আবার কি ধরনের কথা? বলে হ্যাঁ ভাই, আব্বাকে কান্না করতে দেখছি। তো তার বড় ভাইয়ের তখন বউ উঠায় নিয়ে আসা হয়নি। তো ওই মুহূর্তে তার বাসায় একজন বুয়া ছিল, কিন্তু ওই বুয়াটা ওই মুহূর্তে তাদের বাসায় ছিল না। যখন তার বাবা এরকম, তিনি চিন্তা করছে যে উপরে ছাদে কান্না করছে কে, এবং তাদের 3 ভাই ছিল, তার মা ছিল। যাই হোক, ঠিক পরবর্তী দিন তিনি আবারও যখন পড়তে বসে রাত্রে 12টার পর, তিনি আবারও ঠিক হু হু করে কান্নার শব্দ পাচ্ছে ছাদের থেকে। তবে বোঝা যাচ্ছে যে এবার ছাদের এই পাশ থেকে না, ছাদের মাঝখান থেকে কান্নার শব্দ আসছে। তিনি আবারও ছাদে যান, দেখেন যে রেলিং ধরে ঠিক একইভাবে এক পাশ থেকে আরেক পাশ তার বাবা হাঁটছে এবং সাদা পাঞ্জাবি পরা তার বাবা হাঁটছে এবং এক পাশ থেকে এক পাশ হেঁটে যাচ্ছে। তিনি তার আব্বাকে ডাক দেয়, আব্বা, খুব জোরে জোরে, আব্বা, ও আব্বা। কিন্তু তার বাবা কোনোভাবেই তার দিকে তাকায় না। আবারও ঠিক একইভাবে একটা সার্টেন টাইমে 5-10 মিনিট দেখার পর তিনি হাওয়া হয়ে যান। হাওয়াটা এমন হয় ঝাঁপ দিয়ে ছাদের থেকে পড়ে যান নিচে, কিন্তু কোনো ধরনের শব্দ নাই, কিছু নাই। তিনি খুব অবাক হয়ে যায় এবং তার বাসার সবাইকে বলে যে আমি আব্বাকে দেখেছি আবারও। তো সবাই মনে করে যে হয়তো ওর কোনো সমস্যা, হয়তো বাবাকেও বেশি মিস করছে, অথবা তার মধ্যে বেশি ঢুকে গেছে জিনিসটা, যার কারণে বেশি মিস করতে করতে তার মধ্যে এরকম হ্যালুসিনেশন ভাবটা চলে আসছে। তো বাসার সবাইকে তিনি বলেন যে না, আমার মধ্যে কোনো হ্যালুসিনেশন ভাব আসে নাই, আমি একজন ডাক্তার মানুষ, আপনি সব জিনিস আমার সাথে জড়িয়ে দিয়েন না, আমি কিন্তু আমার বাবাকে দেখতে পাচ্ছি। তার কিছুদিন পরে রাতের বেলা তিনি পড়ছিলেন, তার বাবার পছন্দের খাবার ছিল রুটি আর গরুর মাংস। তো রুটি আর গরুর মাংসের গন্ধ আসতে থাকে রাত 3টার দিকে। তিনি শুয়ে পড়েছিলেন, তো তখনও ঘুমাননি, কিন্তু গন্ধ পাচ্ছেন। তিনি ড্রয়িং রুমে যান। ড্রয়িং রুমে যেয়ে দেখেন যে তার বাবা টেবিলে খাচ্ছে এবং ড্রয়িং রুমে কোনো লাইট জ্বলছে না, শুধুমাত্র ফ্রিজের লাইট জ্বলছে। ফ্রিজের দরজা খোলা, ফ্রিজের লাইট জ্বলছে। তার বাবাকে পরিষ্কার ফ্রিজের লাইটের আলোতে দেখা যাচ্ছে তার বাবা ডাইনিং টেবিলে বসে খাচ্ছেন। সে খুব অবাক হয়ে যায়, ঘটনা কি, আমার বাবাকে এরকম করে দেখতে পাচ্ছে কেন?
ফ্রিজের ভিতর থেকে আসছে পুরা মাংসের একদম গলা মাংসের একদম পানি বেরিয়ে বেরিয়ে পড়ছে ফ্রিজের চারিপাশে। ফ্রিজটা ছিল ড্রয়িং রুমের সাথে, ডাইনিং স্পেসের সাথে লাগানো। তো সেই পানি পুরো ভরে গেছে, আর ঠান্ডা পানি পিছলে তিনি পড়ে যান সেই পানির মধ্যে। সবাইকে চিৎকার করে ডাক দেয়। সবাই মনে করে যে আসলে ফ্রিজের লাইনটা, মেইন লাইনটা ওই বন্ধ করেছে। কারণ সবাই আসার পর দেখে ফ্রিজের মেইন লাইনটা বন্ধ এবং ফ্রিজ থেকে যত সব জিনিসপত্র ছিল, মাংস টাংস রাখা ছিল, সব গলে বের হয়ে যাচ্ছে, গলে পানি বের হয়ে পড়তেছে টকটক করে। কিন্তু এটা কখনো সম্ভব না, কারণ এত তাড়াতাড়ি ফ্রিজের পানি গলবে না। রাত্রেবেলা ঠিক এই জায়গাতেই বসে সবাই ভাত খেয়েছে, তো এত তাড়াতাড়ি ফ্রিজের পানি গলা সম্ভব না, ফ্রিজের জিনিসপত্র গলা সম্ভব না। মাত্র রাত্রে যদি 10টার দিকে সবাই খেয়ে থাকে আর রাত্রে 3টার মধ্যে 5 ঘন্টা, এটা কখনো সম্ভব না। তো তিনি বলে যে না, আমি সত্যি সত্যি আমার আব্বাকে দেখতে পাচ্ছি, আসলে আমি জিনিসটা ভালোভাবে দেখছি না, তোমরা এখন ইফেক্টিভ ডিসিশনে যাও। এর মাঝে তার মেজো ভাই একজন হুজুরকে নিয়ে আসে। সেই হুজুর কিছু বলতে পারে না। হুজুর বলে যে বাসার মধ্যে খারাপ নজর আছে, আপনারা আমাকে না আরেকজন ভালো মানুষকে দেখান, তবে আপনাদের এই নজর কাটানোর জন্য আমি কিছু জিনিস দিয়ে যাচ্ছি। কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। পরে নাকি কোন জায়গা থেকে একজনকে হুজুরকে নিয়ে আসা হয়, অনেক দূর থেকে নিয়ে আসা হয়। সেই হুজুরের বয়স নাকি প্রায় 90-এর উপরে। সেই হুজুরকে সাথে আরো 2-3 জন আসে। তারা আসার পর বলে যে আপনার বাবা কিভাবে মারা গেছে একটু বলেন তো। বলে যে আমার বাবা তো ক্যান্সারের রোগী ছিল। বলে সবকিছুই ঠিক আছে, কিন্তু আপনার বাসার মধ্যে আমি বেশ কিছু জিনিসের মুভমেন্ট দেখতে পাচ্ছি যেটা আমার কাছে নর্মাল মনে হচ্ছে না। আমি জানি তারা আপনাকে ক্ষতি করছে না, কিন্তু যে মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা ভালো না। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন, আমাকে একটু দেখতে দেন আসলে কি হচ্ছে। আমি এখনই আপনাদের বাসায় চাইলেই সেই জিনিসগুলো দেখতে পারবো না, আমাকে দেখার জন্য কিছুদিন সময় দিতে হবে। তো এরই মাঝে আরো কিছু জিনিসপত্র তারা দেখতে পারে। তার বাবাকে বেশ কিছু বেশ কয়েকবার স্বপ্নে দেখে যে তার বাবার কবরের পাশে, যে তার বাবার যে কবর, সেই কবরের পাশে তার বাবার বুকের উপরে শরীর ভেদ করে একটা গাছ ঢুকিয়ে দেওয়া আছে। সেই গাছের ভিতরে প্রচুর সাপ। এটা তো তিনি স্বপ্নে দেখেন ছোট ছেলে। তার বাবার লাশের ভিতরে এরকম লাশের ভিতরে কবরের পাশে লাশ পড়ে আছে এবং লাশের মাঝখান দিয়ে একটা গাছ গেঁথে দেওয়া। সেই গাছ এমন ভাবে গাঁথা, সেই গাছগুলোর থেকে অনেকগুলো সাপ জড়িয়ে আছে, সেই লাশ সহ পেঁচিয়ে ধরে রেখেছে। এবং লাশের মুখটা পুরো ফুলে যতটুকু না সাইজ তার ট্রিপল হয়ে গেছে লাশের মুখের সাইজ, এবং চোখগুলা গলে এখান থেকে পোকা বেরোচ্ছে। এরকম স্বপ্ন তিনি দেখেন। সেই স্বপ্নের কথাটা 7 দিন পর সেই হুজুরকে বলেন। সেই হুজুর বলেন যে আসলে আপনাদের কোনো দোষ নাই, এই ঝামেলাটা হয়েছে এক বিপত্তি। আপনাদের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে হয়তো কোনোভাবেই আপনার দাদা মারা যাওয়ার পর সেই দাদার কবরের ভিতরে কবরের কাফন নিয়ে কেউ একজন তাবিজ করেছিল অন্য কাউকে তাবিজ করার জন্য। সেটা আপনার দাদার কবরের কাফনটা ইউজ করে। সেই কাফনের সহিত আপনার বাবা এবং আপনার দাদা থেকে আপনার বাবা, মানে আপনার বড় বাবার কাফনের মধ্যে সে বহু আগের কথা, কেউ একজন কাফনটা নিয়ে সেই কবর থেকে কাফনটা সরিয়ে কাফন কেটে টুকরো করে কোন একটা ব্ল্যাক ম্যাজিক করে, যেটার ইফেক্ট আপনার বাবা দেখেছে। আপনার বাবা কি প্রায় সময় পাগলামি করতো, রাতের বেলা ছাদে উঠে চুপচাপ বসে থাকতো, একা একা চা খাইতো এবং কথা বলতো একা একা। তো সবাই বলে যে হ্যাঁ, আমার বাবা তো এরকম করতো, রাতের বেলা এরকম ছাদের মধ্যে বসে থাকতো, চুপচাপ একা একা হাসতো, একা একা চা খেত, এবং এটা শেষ বেলায় এসে প্রথম এরকম ছিল না। তো আমরা সবাই বলেছি যেহেতু বয়স হচ্ছে তিনি, আর যেহেতু উনি ক্যান্সারের রোগী ছিলেন, হয়তো এরকম কোনো কারণে হতে পারে। বলে না, এরকম কোনো কারণে না, ওনাকে আসলে উনি ইফেক্টটা পরে পেয়েছেন, ইফেক্টটা কোনো সময় অ্যাক্টিভেট হয়েছে, কোনো সময় অ্যাক্টিভেট হয় নাই। আসলে সেই কাফনের কাপড় ইউজ করে অন্য আরেকজনকে, যেটা আমরা জানি না, এটা আপনাদেরও রিলেটেড কেউ না, অন্য আরেকজনকে তাবিজ করা হয়েছিল আপনার বড় বাবার কাফনের কাপড় দিয়ে। সেটার থ্রুতে আপনার বাবা পর্যন্ত আসছে। এখন আপনার বাবাকে সেই একই কবরে দাফন করার পরে ওই জায়গা থেকে সেই আপনারা কি কবরের উপরে তো কবর দিয়েছেন, তাই তো? এখন ঘটনা হচ্ছে কবর উপর কবর দেওয়ার পর কি পেয়েছেন। তো বলে যে কবর উপর কবর দেওয়ার পরে তো আমরা একটা থ্রেশহোল্ড পাই, এবং যিনি কবর খুঁড়েছেন তিনি নিচে নেমে যায়, কবরে বড় গর্ত পায়। তো অনেক হাড় গড়ছিল, সেগুলোকে আমরা পাশে কবর দিয়ে দিয়েছি, আর আমার মাটি ঢেলে আবার আমার বাবাকে নতুন করে কবর দেওয়া হয় সেই জায়গাতে। বলে এক কাজ করেন, সবই বুঝতে পারলাম, কিন্তু সেই জায়গাতে যেই জায়গাটার থেকে আসলে কাফনের কাপড় নেওয়া হয়েছিল এবং সেটা ওই কবরেরই কোন একটা অংশে পুঁতে দেওয়া হচ্ছে, সেই জিনিসটা সরানো হয়নি। সেটা সরানোর পরেও অনেক রিচুয়ালের মাধ্যমে সেটা পুরাতে হবে। তবে সেটা এখন যে অবস্থায় আছে সেই অবস্থাতে এখন সেটা সেই জায়গায় যে না সরালে আপনারা কিন্তু রেগুলার
খুব খারাপ জিনিসগুলো আপনারা আস্তে আস্তে দেখতে থাকবেন, এটা কিন্তু মানসিকভাবে আপনাদেরকে ডাউন করে দিতে পারে। তো আপনারা খুবই তাড়াতাড়ি এটার একটা ডিসিশনে নেন। আমি আমার সাথে যিনি আছেন তিনি বলেছেন যে এটা শীঘ্রই না সরালে এই বাড়ির লোকজনরা বেশ বড় ধরনের সমস্যায় পড়তে পারে এবং এটা কিন্তু খারাপ। এবং বারবার তারা আপনাদের বাবার চেহারা রূপ নিয়ে আপনাদের কাছে আসছে, নতুন নতুন জিন পাঠাচ্ছে আপনাদের বাড়িতে, যারা বিভিন্ন সময় আপনাদের বাসার ভিতরে ঘোরাফেরা করছে, আপনি দেখছেন হয়তো এখন অন্য কেউ দেখছে না। এরই মাঝেই ভাড়াটিয়াদের মধ্যে থেকে নাকি বেশ কমপ্লেন আসে যে তাদের বাসার থেকে অনেক কিছুই গায়েব, অনেক কিছুই মিসিং। যেমন কিছু কিছু বইয়ের পাতা ছিল না, কিছু কিছু আরবি হাদিসের বইয়ের নাকি পাতা নাই। এরপরে বাথরুমের মধ্যে পানি টপ পানির শব্দ, কেউ গোসল করছে পানির শব্দ, বাথরুমের মধ্যে ধস্তাধস্তির শব্দ, নিচতলাতে এরকম জিনিস মানে ভাড়াটিয়ার এরকম কমপ্লেন করে। তো তারা জিনিসগুলো পরবর্তী সময় ম্যাচ করে বলে যে আমরা আসলে সলিউশনে যেতে চাই। তো ওই হুজুর কিছু টাকার বিনিময়ে তাদেরকে সলিউশনটা দেন এবং সলিউশনটা নেওয়ার পরে ওই জায়গাতে তাদেরই পাঠানো হয় এবং আবারও নতুন করে মাটি খোঁড়া হয়। মাটি খোঁড়ার পরে ওই যে যতটুকু পোর্শনটায় মাটি খোঁড়ে ওই জায়গাতে তারা অনেক পুরাতন একটা কাগজের ভিতরে কি একটা প্লাস্টিকের ভেতরে একটা কাপড় পায়। সেই কাপড়টা সাদা কাপড়, তো ওই সময় সাদা নাই, এটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো পরে এটা পেয়েছি এবং এটাতেই হচ্ছে সেই টুকরা কাপড়টা রাখা হয়। সেই টুকরা কাপড়টা আসলে পানের যে কৌটা, সেটার মধ্যে টুকরা কাপড়টা রাখা হয় এবং সেটা পরবর্তী সময় সেই হুজুরের কাছে হস্তান্তর করলে সেই হুজুর এটাকে পুড়িয়ে ফেলা হয়। তারপরও কিছুদিন যাবৎ তার বাবার শব্দ নিয়ে আসছিল এবং পরবর্তী সময় তারাও আস্তে আস্তে সরে যায় এবং প্রায় 6 মাস লাগে তাদেরকে সরতে। এবং হুজুরের এখানে আর কোনো ধরনের ফাংশন ছিল না, কারণ হুজুর পুড়িয়ে দিয়েছিল। কিন্তু তারা মাঝে মধ্যে এই বাসায় আসতো। পরবর্তী সময় পুরো বাড়িটা আবার নতুন করে, শুরুতে যখন বাড়ি তৈরি করা হয় তখন একবার ব্লক করা হয়েছিল, আবার নতুন করে সব ক্লিয়ার করে সেই বাড়িটা পুরোটা ব্লক করে দেওয়া হলে 1 বছরের মধ্যে আর কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি। এবং 1 বছরের মধ্যে তার একটা বিসিএস এর পরীক্ষা ছিল, সেটা তিনি মিস করেন। পরবর্তী পরীক্ষায় পরে প্রস্তুতি নিয়ে এসে পরীক্ষা দেন। এতটুক পর্যন্ত তার সাথে তার ঘটনা ঘটে এবং এটা ঢাকা শহরেই খুব বেশি দিন আগের ঘটনা না, আজকে থেকে প্রায় 7-8 বছর আগের ঘটনা, 7 বছর 8 বছর আগের ঘটনা ম্যাক্সিমাম। তো আমার কাছে ঘটনাটা বেশ ভালো লেগেছিল এবং আমি বলেছিলাম সিফাতকে যে না, আমি ঘটনাটা শেয়ার করবো। আমি শেয়ার করে ফেললাম আপনাদের সবার সাথে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। আমি আফনান আছি আপনাদের সাথে। প্রিয় লিসেনার্স, আমাদের 2 নম্বর স্টোরিটি ছিল একটি পুরাতন ও পরিত্যক্ত কবরস্থানকে কেন্দ্র করে, এবং আমি বলেছিলাম এই কবরস্থানের পাশেই যে মসজিদ রয়েছে সেটিকে কেন্দ্র করে একটি ঘটনা রয়েছে। এবং এই ঘটনাটি ঘটেছিল আলামিনেরই নানা, যার নাম ছিল আব্দুর রব মৃধা। উনি ওই মসজিদের একাধারে মুয়াজ্জিন এবং খাদেম উভয় দায়িত্বেই ছিলেন। তো তার সাথে যে ঘটনাটি ঘটেছিল, এখন সেই স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আব্দুর রব মৃধা উনি একজন পেশায় কৃষক ছিলেন। ওনার বাসা হচ্ছে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকরাইল গ্রামে। এই মাকরাইল গ্রামে ওনার বসতি এবং অনেক আগে থেকে তিনি সেখানে বংশ পরম্পরায় বসবাস করছেন। ওনার কৃষি জমি, সেটি ওনার ভিটা থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে। প্রতিদিন সেখানে তিনি যান এবং সেখানে ওনার যে 2টি গরু রয়েছে, এই গরু দিয়ে সেখানে চাষাবাদ করেন। যেহেতু বাসা থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে ওনার জমি ছিল, এই জন্য উনি যে কাজটি করতেন সেটি হচ্ছে যে ফজরের আজানের ঠিক পরপরই উনি গরু এবং লাঙল নিয়ে বা কৃষিকাজ রিলেটেড আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে বের হয়ে যেতেন। সকালের আলো হতে না হতেই উনি ওনার জমিতে চলে যেতেন এবং চাষাবাদ শুরু করতেন এবং পরন্ত বিকেলে আবার ফিরে আসতেন। ওনার মতো কিন্তু আরো কৃষক ছিল, তারাও ঠিক আজানের পরপরই রওনা দিত এবং ভোরের আলো ফুটতে না ফুটতেই তারা তাদের জমিতে চলে এসে চাষাবাদ শুরু করে দিত।
এমনই একটি রাতের ঘটনা। আলামিনের নানা আব্দুর রব মৃধা হঠাৎ রাতে ওনার ঘুম ভেঙে যায়। তিনি তখনও বুঝতে পারছিলেন না যে ফজরের আজান কি হয়েছে নাকি হয়নি। তখন আসলে তিনি ওইভাবে ঘড়ি দেখারও প্রয়োজন বোধ করেন নাই। তখন তিনি যে কাজটি করেন, তিনি ঘর থেকে বের হন, বের হয়ে ওনার যেই দুটি গরু রয়েছে এই গরু নিয়ে এবং লাঙল নিয়ে উনি ওনার মাঠের দিকে রওনা দেন। ওই রাতটি ছিল জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাতে ওনার পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। প্রতিদিন যে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে উনি ওনার ক্ষেতে পৌঁছে যান এবং পৌঁছেই উনি গরু দিয়ে হাল চাষ শুরু করেন। অনেকক্ষণ হয়ে যাচ্ছে যে হাল চাষ করছেন, কিন্তু সকাল হচ্ছে না। উনি ভাবছেন এমন তো কখনো হয় না, সাধারণত সকাল হওয়ার সাথে সাথেই তো চলে আসে, আজকে না হয় একটু তাড়াতাড়ি চলে আসে, কিন্তু সকাল কেন হচ্ছে না? উনি এই জিনিসটি ভাবছেন এবং হাল চাষ করছেন। এবং উনি আরো চিন্তা করছেন যে এতক্ষণে তো কারো না কারো চলে আসার কথা এখানে, আরো কৃষকদের যাদের আশেপাশে জমি আছে, কিন্তু তারাও কেউ আসছে না। এদিকে সকালও হচ্ছে না। আসলে কি ফজরের আজান হয়েছে? উনি সেই চিন্তা করছিলেন। এমনই চিন্তা যখন করছেন, তখন হঠাৎ ওনার কানে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। বাচ্চাটি কান্নাকাটি করছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, বাচ্চা কান্নাকাটি করছে কোথায়? উনি তাকিয়ে দেখলেন যে ওনার ক্ষেতের পূর্ব দিকে যে আইল আছে, এই আইলের উপরে একজন মহিলা তার কোলে একটি বাচ্চা নিয়ে বসে আছে এবং ওই বাচ্চাটি কান্নাকাটি করছে। উনি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছেন বাচ্চা এবং বাচ্চার মাকে। বাচ্চা কাঁদছে এবং বাচ্চার মা বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। ঠিক যেভাবে বাচ্চারা কান্নাকাটি করলে তাদের মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় এবং তাদেরকে থামানোর চেষ্টা করছে যে ও কাঁদো না, কেঁদো না, তোমার বাবা চলে আসবে, কান্নাকাটি করে না, এইরকম শব্দগুলো তারা ওই মহিলা ইউজ করছিল। আলামিনের নানা আব্দুর রব মৃধা অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এত রাত্রে এখানে কিন্তু কোনো বাচ্চা সহ মহিলা আসার কথা নয়, নিশ্চয়ই এটি কোনো প্যারানর্মাল ঘটনা হবে। তিনি যে কাজটি করার চেষ্টা করেন সেটি হচ্ছে যে তিনি চিন্তা করেন যে এখান থেকে দ্রুত বের হয়ে যাই, আবার বাড়ির দিকে চলে যাই, এখন নিশ্চয়ই অনেক রাত, আমি ভুল করে চলে এসেছি। এই চিন্তা করে যখনই ওনার দুটি গরু নিয়ে মাঠ থেকে বের হওয়ার চেষ্টা করছেন, তিনি দেখলেন যে উনি যখন উত্তর পাশের আইল দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন, তিনি দেখলেন ওই উত্তর পাশের আইলেও ঠিক একজন মহিলা একটি বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। সেই বাচ্চাটিও কান্নাকাটি করছে এবং ওই মহিলা একই রকম ভাবে বলছে যে কেঁদো না, জাদু সোনা, তোমার আব্বু আসবে, এই ধরনের কথাবার্তা বলছে। তিনি দক্ষিণ দিকের আইল যেখানে আছে সেদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করলেন। তিনি দেখলেন দক্ষিণ দিকের আইলেও ঠিক একই রকম ভাবে বাচ্চা কোলে নিয়ে একজন মহিলা বসে আছে। সেও ঠিক একই কথাই বলছে তার বাচ্চার সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পশ্চিম দিকের আইল, এখানে কেউ ছিল না। কিন্তু সমস্যা হলো ওই দিক দিয়ে তিনি বের হতেও পারছিলেন না। জমির একটি ভৌগোলিক গঠনগত কারণে ওই দিক দিয়ে আসলে বের হয়ে আসাও সম্ভব না। তিনি এটাও লক্ষ্য করছিলেন যে তিনজন মহিলা বাচ্চা সহ যে বসে আছে তার জমির তিন দিকের আইলের উপরে, এরা কেউ মাঠের মধ্যে আসছে না। তিনি কিন্তু সিগারেট খাওয়ার সিগারেটে খুব আসক্ত ছিলেন। আসলে গ্রামের যারা কৃষক তারা আসলে সিগারেট খান না, যেটা খায় সেটা হলো বিড়ি। তিনি বিড়িতে খুব আসক্ত ছিলেন। ওনার কাছে এক প্যাকেট বিড়ি ছিল, ম্যাচও ছিল। উনি জানতেন যে আগুন জ্বালালে সাধারণত
কেউ ক্ষতি করতে পারে না, এই টাইপের প্যারানরমাল কোনো বিষয়গুলো তাদের ক্ষতি করতে পারে না। এই জন্য তিনি বিড়ি ধরান এবং একটার পর একটা বিড়ি টানতে থাকেন। একটা সময় পর বিড়িগুলো শেষ হয়ে যায়। তখন যেটি কাজটি করেন সেটি হচ্ছে, ওনার যেই দুটি গরু নিয়ে এসেছিলেন, এই দুটি গরুর গলায় যে রশি ছিল, সেই রশি দুটি তিনি এক হাতে ধরেন এবং জোরে জোরে দোয়া পড়তে থাকেন। কিছু সময় পর আজানের শব্দ ভেসে আসে দূর মসজিদের মাইক থেকে। আজানের শব্দ আসার পরে আব্দুর রব মৃধা স্পষ্টভাবে দেখতে পান এই তিনজন মহিলা আইলের উপর থেকে উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে তারা যেদিক থেকে এসেছিল তার উল্টা দিকে হেঁটে চলে যাচ্ছে এবং অদৃশ্য হয়ে যাওয়া না, হাঁটতে 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 চলে যাচ্ছে, এভাবে চোখের আড়াল হয়ে গেল। তার কিছু সময় পরেই আরো কিছু কৃষকরা, তারাও গরু এবং লাঙল নিয়ে তাদের জমিতে চলে আসে। তাদের কাছে তিনি আর কিছু বলেন না, যথারীতি চাষাবাদ করে পরন্ত বিকেলে উনি বাড়িতে ফিরে যান। বাড়িতে ফিরে গিয়ে উনি ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন। ওনার স্ত্রী আরো কিছু দোয়া পড়ে পানিতে ফু দিয়ে তাকে গোসল করিয়ে দেন এবং ঝাড়ফুঁক করেন যে আল্লাহ তাআলা তাকে কোনো ক্ষতি হতে দেননি। এর প্রায় 2 থেকে 2.5 বছর পর ঘটে আরেকটি ঘটনা। এর মধ্যে কিন্তু আর কোনো ঘটনা তার সাথে ঘটেনি। স্বাভাবিকভাবে মাকরাইল গ্রামের পাশেই নদী রয়েছে। তো সাধারণত আব্দুর রব মৃধা উনি যে কাজটি করতেন, বা শুধু উনি না, ওনার বাবা বা ওনার যে আত্মীয় স্বজনরা, পাশে যেহেতু নদী ছিল, নদীর ওখানে কিছু চরও ছিল, তো সেখানে সন্ধ্যার পরে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট গুলা পেতে রাখতেন, জাল সহ বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, সেই জিনিসগুলো পেতে রাখতেন এবং প্রচুর মাছও পাওয়া যেত। তখনও আব্দুর রব মৃধার পিতা জীবিত ছিলেন। উনি অনেক বয়স্ক থাকলেও মাছ ধরার তার খুব নেশা ছিল। তো আব্দুর রব মৃধা, তার পিতা এবং তার আরো চাচাতো ভাইটাই মিলে তারা মাছ ধরতে যান। ওই রাতও ছিল জ্যোৎস্না রাত। তাদের জালে অনেক মাছ ধরা পড়ে। সাধারণত গ্রামে মাছ রাখার যে ঝুড়িটা, এটাকে খালই বলে। দেখা যাচ্ছে এক খালই মাছ হয়ে গেছে। তখন আলামিনের নানা আব্দুর রব মৃধা, তাকে তার বাবা বলে যে, এই আব্দুর রব, মাছ তো এক খালি হয়ে গেছে, বাসা তো কাছেই, যা তুই এটা রেখে আয়, বাসায় গিয়ে মাছটা রেখে আবার খালইটা খালি করে নিয়ে আয়। তো চিন্তা করলেন আব্দুর রব মৃধা যে হ্যাঁ ভালো, কোথায় তো চলে যাই। উনি খালইটা নিয়ে আবার বাড়ির দিকে হাঁটা শুরু করেন। উনি যখন বাড়ির দিকে হাঁটা শুরু করেন, ওনার বাড়ির কাছাকাছি একটি বাগান রয়েছে। ওই বাগানটি পার হয়ে ওনার বাড়িতে আসতে হয়। যখন তিনি বাগানের মধ্যে প্রবেশ করেছেন, হঠাৎ করে পেছন থেকে কেউ বলছে, এই রবে মাছগুলা দিয়ে যা। আসলে ওনার নাম আব্দুর রব থাকলেও গ্রামের মানুষজন তাকে রবে রবে বলতো, রব না বলে রবে বলতো। তো বলছে, এই রবে মাছগুলো দিয়ে যা। তিনি প্রথম দিকে পাত্তা দেয় নাই, হয়তো তিনি চিন্তা করেছেন হয়তো বা শুনতে ভুল করছেন। তিনি হেঁটে যাচ্ছেন, আবার পেছন থেকে ধমক দিয়ে বলছে, এই রবে, তোকে না মাছগুলো দিতে বললাম, মাছ দিয়ে জানালে কিন্তু তোর ক্ষতি হবে। তিনি যে কাজটি করেন, তিনি মাছগুলো নিয়ে জোরে এক দৌড় লাগান। দৌড়াতে দৌড়াতে হঠাৎ উনি দেখতে পান 4-5টি ছায়া তাকে ঘিরে ধরেছে। তখন তিনি বুঝতে পারেন এবার আর তার নিস্তার নেই। ওনার যতক্ষণ জ্ঞান ছিল, পরবর্তীতে উনি যেটা বলেছেন যে উনি শুধু চিৎকার দিয়ে বলতে পেরেছিলেন, এই তোরা কে, কোথায় আছিস, আমাকে এরা ধরে নিয়ে যাচ্ছে। জাস্ট এতটুকু উনি বলতে পেরেছিলেন। এদিকে ওই বাগানের পাশেই
আরেকজনের বাড়ি ছিল। ওই ব্যক্তি এই শব্দটি শুনে ফেলে যে আব্দুর রব মৃধা উনি চিৎকার করে এই ধরনের কথা বলেছেন। ওনার নাম ছিল বদিউর রহমান, স্থানীয়ভাবে লোকজন তাকে বদিয়ার বলতো। তো এই বদিয়ার এই শব্দটি শুনে, যেহেতু তার বাড়ি কাছাকাছি ছিল, একদম কাছে ছিল, উনি দ্রুত টর্চ লাইট নিয়ে বের হয়ে আসেন। বের হয়ে এসে আব্দুর রবকে খুঁজতে থাকেন। তিনি কোথাও তাকে দেখতে পান না, কিন্তু যেহেতু চিৎকার করেছেন উনি এত রাত্রে, নিশ্চয়ই কোথাও না কোথাও তিনি আছেন। এই বদিয়ারও খুব সাহসী লোক ছিলেন, তিনি একাই আব্দুর রব মৃধাকে খোঁজার জন্য বের হলেন। যেহেতু নদী কাছেই ছিল, হঠাৎ করে উনি দেখতে পেলেন যে উনি যেদিক দিয়ে খুঁজতে যাচ্ছেন সেখানে একটি গামছা পড়ে আছে। উনি যেহেতু আব্দুর রব মৃধাকে খুব ভালো করে চিনতেন এবং আব্দুর রব মৃধা যে গামছাটি সবসময় সাথে রাখতেন সেই গামছাটিকেও চিনতেন, তিনি বুঝতে পারলেন যে আব্দুর রব মৃধার কোনো বিপদ হয়েছে, নাহলে গামছাটা এখানে পড়ে আছে কেন। তিনি দ্রুত নদীর দিকে আগাতে থাকলেন। নদীর কাছাকাছি যাওয়ার সাথে সাথে উনি এক ধরনের অদ্ভুত গোংরানির আওয়াজ শুনতে পান। তিনি দ্রুত নদীর কাছে গিয়ে দেখেন যে আব্দুর রব মৃধার পা দুটো উপরে এবং মাথা বালির মধ্যে ঢুকিয়ে রেখেছে এবং ওইখান থেকে গোংরানির আওয়াজ আসছে। ওনার দম বন্ধ হয়ে গেছে, হালকা হালকা নিঃশ্বাস ওই বালুর মধ্যে দিয়ে তার নাকে যাচ্ছে, এই জন্য উনি গোংরানির আওয়াজ করছেন। উনি দ্রুত সেখানে যান এবং সেখান থেকে আব্দুর রব মৃধাকে উদ্ধার করেন। উদ্ধার করে নদীর পানি দিয়ে হাত মুখ ধোন। তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আর 1-2 মিনিট পরে হয়তোবা বদিয়ার মিয়া গেলেই আব্দুর রব মৃধাকে মৃত অবস্থায় তাকে দেখতে পেতেন তিনি। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আব্দুর রব মৃধা সেখান থেকে উদ্ধার হয় এবং তাকে ওই বদিয়ার আব্দুর রব মৃধার বাড়িতে নিয়ে যান। তখন আরো লোকজন সবাই এগিয়ে আসে যে কি হলো, কারা তাকে অ্যাটাক করেছিল। সবাই আসে, সে দেখে সেই খালইটা শূন্য পড়ে আছে, তার ভিতরে কোনো মাছ নেই, তবে ছড়িয়ে ছিটিয়ে অল্প কিছু মাছ রয়েছে। কোনোটার মাথা খাওয়া, কোনোটার পেট চিরে কোনো মাছ খেয়েছে, কোনোটার লেজ খাওয়া, এরকম কিছু কিছু মাছ চতুর্দিকে অল্প কিছু ছড়িয়ে আছে, আর অন্য কোনো মাছ নেই, শুধু খালইটা পড়ে আছে। এরপরে আব্দুর রব মৃধা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে অনেকদিন অসুস্থ ছিলেন। আস্তে আস্তে আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি সুস্থতা লাভ করেছেন। এখন যেটা হয় সেটা হচ্ছে যে আব্দুর রব মৃধার স্ত্রী তিনি সেলিম হুজুরের কাছে নিয়ে যান। এই সেলিম হুজুর হচ্ছে সেই হুজুর আমাদের 2 নম্বর স্টোরিতে আপনারা শুনেছিলেন যে যখন রুহুল সর্বশেষ যেই কবরটি খুঁড়েছিল সেটি ছিল সেলিম হুজুরের কবর, এবং কবর খোঁড়ার সময় যে লাশটি রুহুলের হাত চেপে ধরেছিল সেটি হচ্ছে সেই সেলিম হুজুরের ডেড বডি। তো সেলিম হুজুরের কাছে নিয়ে যান। সেলিম হুজুর তাকে দেখেন, দেখে তিনি বলেন যে আসলে আপনি তো ধর্মকর্ম কিছু করেন না, আপনি যদি ধর্মীয় লাইনে চলে আসেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে আপনার সাথে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিছুই হবে না। এবং আপনি রাত বিরেতে যেখানে চলাফেরা করেন না কেন, আল্লাহ চান তো আমি ইনশাল্লাহ ইনশিওর করছি যে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি ধর্মের দিকে ফিরে আসবেন। আব্দুর রব মৃধা তিনি কথা দেন সেলিম হুজুরকে যে হ্যাঁ তিনি ফিরে আসবেন এবং সেলিম হুজুরের সাথেই তিনি উঠা বসা করবেন। তো সেলিম হুজুর উনি ধর্মকর্ম করতেন, উনি কোরআনে হাফিজ ছিলেন, মাওলানা ছিলেন, মাদ্রাসার মুহতামিম ছিলেন, বিভিন্ন জায়গায় যেতেন, ওয়াজ মাহফিল করতেন। তো ওনার সাথে থেকে থেকে আব্দুর রব মৃধাও কোরআন এবং সুন্নাহ বিষয়ক ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেন এবং মৌলিক যেই জ্ঞানগুলো সেগুলো আল্লাহ তাআলা তাকে অর্জন করার তৌফিক দান করেন ওই সেলিম হুজুরের ওসিলায়। আর ওই যে
কবরস্থান যেটি ছিল, ওই কবরস্থানের পাশেই যে মসজিদটা ছিল, এই মসজিদেরই খতিব এবং পেশ ইমাম ছিলেন হচ্ছে সেলিম হুজুর। আর ওই মসজিদেরই মুয়াজ্জিন এবং খাদেমের দায়িত্ব দেয়া হয় এই আব্দুর রব মৃধাকে। খুব ভালোই চলছিল। এইভাবে কেটে যায় প্রায় 5 থেকে 7 বছর। সেলিম হুজুর একদিন হঠাৎ মারা যান। আর তার মৃত্যুর পরপরই কি ঘটনা ঘটেছিল কবরস্থানে, সেটা আমরা দ্বিতীয় স্টোরিতে শুনেছি। সেলিম হুজুর মারা যাওয়ার পর আব্দুর রব মৃধাও খুব শোকে কাতর হয়ে পড়েন, কারণ এতদিন তার সাথে চলেছেন। খুব ভালো মানুষ ছিলেন সেই সেলিম হুজুর, এবং খুব বুজুর্গ একজন মানুষও ছিলেন। যাই হোক, উনি যথারীতি ওই মসজিদেই আজান এবং মসজিদের খেদমতের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। কোনো এক রাতে হঠাৎ আব্দুর রব মৃধা উনি ওনার পাশে থাকা যে অ্যালার্ম ঘড়িটি ছিল টেবিলের পাশে রাখা, মানে টেবিল ক্লক যেটাই, আফসা আলোতে রাতের বেলা দেখতে পান যে 5:05 বাজে। ফজরের আজান হচ্ছে 4:30টায় এবং নামাজ হওয়ার কথা ছিল হচ্ছে 5:15-তে। যেই না উনি দেখেছেন যে 5:05 বাজে, উনি লাফ দিয়ে উঠেছেন যে আরে, জামাতের তো সময় হয়ে গেল, আজান তো দেয়া হয়নি, দ্রুত মসজিদে যেতে হবে। উনি দ্রুত উঠে অজু করেই জামা কাপড় পরে মসজিদের দিকে ছুটতে থাকেন। মসজিদের থেকে ওনার বাসার দূরত্ব বড়জোর 10 মিনিটের পথ ছিল। উনি দ্রুত মসজিদে যান। মসজিদে গিয়ে দেখেন মসজিদের দরজা বন্ধ। উনি চিন্তা করেন যে কি ব্যাপারে, একজন মুসল্লিও আসে নাই। উনি দরজা খুলে মসজিদের ভিতরে লাইট জ্বালান। ততদিনে কিন্তু ওই সমস্ত মসজিদগুলোতে সবগুলোতে ইলেকট্রিসিটি চলে আসছে, মাইকও আছে, মানে আধুনিক কিছু সরঞ্জামাদি মসজিদে ছিল, ইলেকট্রিসিটি, মাইক সবকিছু ছিল। তো উনি যখনই লাইট জ্বালিয়েছেন, তিনি দেখেন ঘড়িতে মাত্র 12:15 বাজে। আসলে ওনার অ্যালার্ম ক্লকে যে সময়টি ছিল সেটি হচ্ছে 12:05। উনি বড় কাঁটাটি যখন 1-এর উপরে দেখেছে, তখন উনি ঘুম থেকে উঠে হঠাৎ করে ওনার মনে হয়েছে এটা 5:05 বাজে, যার কারণে উনি এটি দেখতে ভুল করেছিলেন। তখন চিন্তা করেন, যাক, যেহেতু ভুল হয়েই গেছে, তাহলে বাসায় চলে যায়, আরো কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে আবার চলে আসব। উনি মসজিদের লাইট বন্ধ করে, দরজা বন্ধ করে বের হয়ে যান। বের হয়ে যখনই উনি রাস্তা দিয়ে হাঁটতে থাকেন, তখন হঠাৎ দেখেন যে রাস্তার ঠিক পশ্চিম পাশ থেকে সাদা আলখেল্লা পরা একজন মানুষ রাস্তার পূর্ব দিকে চলে গেল। রাস্তার পশ্চিম পাশে ছিল একটি বটগাছ, এই বটগাছের পাশেই ছিল সেলিম হুজুরের বাড়ি, আর রাস্তার ঠিক পূর্ব পাশে ছিল হচ্ছে এই কবরস্থান। তো সেলিম হুজুরের বাড়ির ভেতর থেকে ওই বটগাছের নিচ দিয়ে একটি আলখেল্লা পরা একটা লম্বা একজন মানুষ, তিনি কবরস্থানের ভিতরে ঢুকে গেলেন। এই দৃশ্য যখনই তিনি দেখেছেন, তখন উনি মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পর উনি দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকেন। হঠাৎ পেছন থেকে বলে ওঠে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন সাহেব আসসালামু আলাইকুম, এই টাইপের শব্দ শুনে উনি আরো ভয় পান। উনি তখন চিন্তা করেন যে এইবার দৌড় দিতে হবে, কারণ উনি যতই সাহসী হন না কেন, উনি হঠাৎ করে দেখলেন এরকম লম্বা আলখেল্লা পরে একটা লোক একটা বাড়ি থেকে বের হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে গেলে এত রাত্রে। গ্রামে তো এত রাত্রে কেউ কল্পনাই করা যায় না কেউ রাত্রে বাইরে থাকবে। তারপর আবার পেছন থেকে সালাম দিচ্ছে। উনি তো মারাত্মক ভয় পান। উনি দৌড় দেওয়ার জন্য উদ্যত হবেন, তখন হঠাৎ উনি ফিল করেন ওই সাদা আলখেল্লা পরা লোকটি ওনার একদম পাশে চলে এসেছে এবং বলছে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তখন খুব বিনয়ের সুরে এবং খুব মোলায়েম সুরে যখন
এই কথাটি উনি শুনতে পেলেন, তখন আব্দুর রব মৃধা ওনার সাহস সঞ্চয় করলেন। তিনি সালামের উত্তর নিলেন এবং ওই ব্যক্তির পরিচয় জিজ্ঞেস করলেন। তখন উনি নিজের পরিচয় প্রকাশ করলেন। উনি বললেন যে আপনি যখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তখন যখন সেলিম হুজুরের কাছে এসেছিলেন, তখন সেলিম হুজুর যখন বলেছিল যে আপনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসেন তাহলে এখন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হবে না। সেটি আসলে আমি সেলিম হুজুরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হুজুর উনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে বা আল্লাহর রাস্তায় চলে আসে তাহলে ওনার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দান করেন আমি দেখব সেটা। আর এটাও ওই আলখেল্লা পড়ার লোকটি বলছেন যে আমি হচ্ছে একজন জিন। সেলিম হুজুর যখন মাদ্রাসা থেকে হাফেজি পাশ করে তখন থেকেই আমি সেলিম হুজুরের সাথে আছি এবং সেলিম হুজুরও জানে যে আমি তার সাথে থাকি। সেলিম হুজুর বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ট্রিটমেন্ট করেন, আমি আমার সাধ্য অনুযায়ী তাকে তার কাজে সাহায্য করার চেষ্টা করি। সেলিম হুজুর অনেক সময় কিছু দুষ্টু জিনেরও তদবির করেন, যার ফলে অনেক জিনও তার শত্রু হয়ে যায়, যার ফলে আমি তাকে পাহারা দেই যাতে অন্য কোনো জিনেরা তার ক্ষতি করতে না পারে। তো সেলিম হুজুরের সাথে আমি ছিলাম 20 বছর আর আপনার সাথে আমি ছিলাম 7 বছর। সেলিম হুজুর যখন মারা যান আমি তখন খুবই মনে কষ্ট পাই, কারণ ওনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। উনি আমার জন্য অনেক দোয়া করেছেন, আমিও তার জন্য দোয়া করেছি। কিন্তু উনি যেহেতু মারা গেছেন আর আপনি জীবিত আছেন, সুতরাং আপনার নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমার। আপনি কখনো ভয় পাবেন না, আমি ইনশাল্লাহ সবসময় আপনার সাথে থাকব। এই বলার পরে উনি সেখান থেকে আবারও সালাম দিয়ে চলে যান। এই ঘটনায় যদিও আব্দুর রব মৃধা বেশ ভয় পেয়েছিলেন, কিন্তু ভয় পেলেও মনে মনে আশ্বস্ত হয়েছিলেন যে না, একজন আল্লাহওয়ালা কামেল জিন আমার নিরাপত্তার দায়িত্বে আছে। এই ঘটনার পরে আব্দুর রব মৃধা প্রায় 60 বছর জীবিত ছিলেন। 2015 সালের দিকে উনি মারা গেছেন। উনি আমৃত্যু ওই মসজিদের মুয়াজ্জিন এবং খাদেম হিসাবে দায়িত্ব পালন করে গেছেন। ওই জিনের সাথে দেখা হওয়ার পরে তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আর কখনো তার সাথে কোনো খারাপ ঘটনাও ঘটেনি, আর ওই জিনকেও তিনি কখনো দেখতে পাননি। অদ্ভুত ব্যাপার হলো যে আব্দুর রব মৃধার যে পরিবার রয়েছে এখনো আজ পর্যন্ত তারাও কোনো খারাপ জিনিসও দেখেনি, কোনো ভালো জিনিসও এখনো দেখেনি, বিশেষ করে ওই জিনকেও সে দেখেনি। এখন কথা হচ্ছে প্রিয় লিসেনার্স, যে আব্দুর রব মৃধার সাথে কেন এই ঘটনাগুলো ঘটছিল। এই বিষয়ে ওই জিন আব্দুর রব মৃধাকে জানায় যে আপনার কি মনে আছে যে আপনার মায়ের সাথে অনেকগুলো জিন ছিল। আপনার মা যখন মৃত্যুশয্যায় তখন আপনাদেরকে ডেকে বলেছিল যে আমি তো মরে যাচ্ছি, কিন্তু এই জিনগুলো তোমাদের সাথে থাকতে চায়, ওরা যেতে চায় না, তোমাদেরকে ভালোবাসে। তখন আপনার অন্য সব ভাই বোন রাজি হলেও আপনি খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, অনেক আজে বাজে কথা বলেছিলেন, এও বলেছিলেন যে ওদেরকে আর প্রয়োজন নাই, ওদেরকে বিদায় করে দাও, তুমি মরে যাও, তোমার সাথে সাথে ওদেরকেও নিয়ে যাও। এই ধরনের অনেক তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলেছেন, যার কারণে ওই জিনগুলো আপনার প্রতি ক্ষিপ্ত ছিল। আপনি যতগুলো সমস্যায় পড়েছেন সবগুলোই ওদের দ্বারা সংগঠিত হয়েছে। আপনার ওদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা উচিত হয়নি। যেহেতু আমি আপনার সাথে ছিলাম, যার কারণে ওরা আপনাকে আর নতুন করে কোনো ক্ষতি করতে পারেনি। এইটাই ছিল আব্দুর রব মৃধার সাথে যে দুটো বড় বড় ঘটনা ঘটেছিল, বিশেষ করে জমিতে এবং উনি মাছ ধরার সময়। এটি ছিল সেই কারণ। প্রিয় লিসেনার্স, আব্দুর রব মৃধা উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। সেলিম হুজুরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক।
আর ওই জিন এখন কোথায় আছে, কিভাবে আছে, বা আব্দুর রব মৃধার পরিবারের সাথেও আছে কিনা, এটা আমরা কেউ জানতে পারিনি। এটি ছিল ঘটনা। ঘটনাটা 2019 সালের। আমার আপু অনার্স ফার্স্ট ইয়ারে তখন পড়তো। আমি সেই ইউনিভার্সিটির নামটি প্রকাশ করতে ইচ্ছুক নই। আমার আপুর অনেক আগের থেকেই প্রায় 7 বছরের একটি সম্পর্ক ছিল, আর সেটা কন্টিনিউ ছিল সেই সময়। হঠাৎ আপুর বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে আপুকে পছন্দ করে বসে, এবং এটা জানা সত্ত্বেও যে আপুর একটি সম্পর্ক রয়েছে, কিন্তু আপু সেটি প্রত্যাখ্যান করে দেয়। ঠিক তারপর থেকেই শুরু হয় কিছু কিছু ঘটনা। আপু ছেলেটাকে প্রত্যাখ্যান করার পর থেকেই ছেলেটা আপুর সাথে কন্টিনিউয়াসলি কথা বলতো বন্ধু হিসেবে। সে সময় আপুকে শেয়ার করেছিল যে ছেলেটা ব্ল্যাক ম্যাজিক করত, এবং সেটা আগে করত, এখন ছেড়ে দিয়েছে। তাই আপু তাকে আর কিছু বলে নাই। হঠাৎ করে তার মধ্যে অনেক চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারি। আপুর সাথে আমরা কোনো রকম কথা বললে আপু হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করত, নর্মালি কথা বলতো না, চুপচাপ থাকতো। শুধু সেই বিশ্ববিদ্যালয়ের ছেলেটির সাথেই কথা বলতো ফোনে। তারপর আপুর যার সাথে সম্পর্ক ছিল সে আমার বাবা মাকে জানালো যে আপু নাকি সেই বিশ্ববিদ্যালয়ের ছেলেটির সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। তো আমার মা বাবা আমার আপুকে অনেক বোঝায় যে ছেলেটি ভালো না, তুমি এসব থেকে দূরে সরে আসো। কিন্তু আপু সেই ছেলের বিপক্ষে কোনো কথাই শুনতে পারত না। আমাদের আত্মীয় এবং অনেক স্বজনই আপুকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আপু কোনো মতেই মানতে রাজি ছিল না। কয়েকদিন পর আমরা লক্ষ্য করি আপুর ঘাড়ের একটু নিচে আরবিতে কিছু একটা লেখা, কিন্তু সেটা একদমই বোঝা যাচ্ছিল না পরিষ্কার, কারণ সেই জায়গাটা পুরোপুরি একটু ডিফারেন্ট ছিল। মনে হচ্ছিল কেউ কোনো লোহার শিক দিয়ে সেই জায়গাটা পুড়িয়ে কিছু লিখে দিয়েছে, কিন্তু কোনো ব্যথা ছিল না। জ্বলতো ওই জায়গাটা, বেশ জ্বলতো। এরই মাঝে আমাদের একদিন নানুর বাড়ি যাওয়ার কথা ছিল, সাথে আমার ছোট খালামণিরও যাবার কথা ছিল। এটা শুধু আমরাই জানতাম, আর আমার আপুর সেই বিশ্ববিদ্যালয়ের ছেলেটাকে বলেনি এই বিষয়ে কিছু। কিন্তু নানু বাসায় যাওয়া হয়নি আর। তো রাতে যখন আপুর সাথে ওই ভাইয়ার কথা হয়, তখন আপু ওনাকে বলছিল যে তোমার ওই আন্টি তো আসেনি আজকে নানু বাসায়, তাই না? আমার হাজবেন্ড কিছু প্রবলেম করেছিল তাই। তো আপু বলে আমি তো জানি না, আমার আম্মু আর আমার বোন গেছে নানুর বাসায়। তো আমরা বাসায় আসার পর আমাদের জিজ্ঞেস করে যে ওই আন্টি আসছিল। আমরা বলি যে না, আঙ্কেলের সাথে জানি কি প্রবলেম হয়েছিল তাই আসেনি। তখন আপু খুব অবাক হয়ে যায় যে ওই ছেলে কি করে জানলো। এমন আরো অনেক কথা যে আপু ওই ভাইয়ার সাথে শেয়ার করে নাই, কিন্তু সেই ভাইয়া জেনে গেছে। তো ভাইয়াটা আপুকে অনেক উইক করে ফেলেছে, তার প্রতি দুর্বল করে ফেলে, এবং 1-2 মাসের মধ্যে আপু তার প্রতি দুর্বল হয়ে যায়। ওই ছেলে চেয়েছিল আমাদের আপুকে সুইসাইড করে, এবং আপু যেন সুইসাইড করে। আর আমার আপু ট্রাইও করেছিল অনেকবার, কিন্তু কোনো না কোনো ভাবে সেটা আর হয়নি। ওই ভাইয়া এটা চেয়েছিল, কারণ একবার আপুকে বলেছিল যে তুমি যদি লাশ হয়ে মরে যাও তাহলে আমার 90 নাম্বার বলি পূরণ হবে, আর আমার শক্তি বৃদ্ধি পাবে। 90 মানে 90তম তার বলিটা পূরণ হবে। তা আমার আপু তখন ব্ল্যাক ম্যাজিকে পজেস ছিল, তাই আপু অত গুরুত্ব দেয়নি তার কথার। একদিন আপু বাসায় একা ছিল, ছেলেটার সাথে কথা হচ্ছিল, তাদের প্রতিদিনই ঝগড়া লেগে থাকতো, আর আপু অনেক কাঁদতো তার জন্য। তো ওই দিনই এমন ঝগড়া হচ্ছিল, তো ঝগড়া এক পর্যায়ে ছেলেটা বলে যে শুধু তো পলস মইরা যাবি, মরস না কেন? আজকে তো তোর বাসায় কেউ নাই, যা মর্গে। আপু ভাবে হ্যাঁ এখন তো কেউ নাই বাসায়। আপু চাচ্ছিল এমন ভাবে সুইসাইড করতে যেন আম্মু আব্বু বুঝে এটা একটা অ্যাক্সিডেন্ট। তো আপু গ্যাস ছেড়ে দেয় আর জানালা অফ করে দেয় ঘরের। গ্যাস পুরো বাসায় হাই হয়ে ছেড়ে দেওয়া ছিল। আমাদের আগের বাসা ছোট হওয়াতে গ্যাস কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আপু চুলার সামনে দাঁড়িয়েছিল, আগুন ধরাবে নিজের গায়ে, ঠিক তখনই আম্মু চলে আসে বাইরে থেকে। তখন আপু আর কিছু করতে পারে না। একবার আপু ওই ভাইয়ার কথাতে চোখ বন্ধ করে ব্যস্ত রাস্তাতেও হাঁটছিল, বাট আল্লাহর রহমতে সেবার বেঁচে গিয়েছিল।
আপু একদিন ফাইনালি ডিসিশন নেয় যে সে সুইসাইড করবেই করবে। যেদিন করবে তার ঠিক একদিন আগে আমার আব্বু আম্মুকে নিজের কাছে ডাকে আর অনেক কিছু বুঝে বলে, কারণ আব্বু আগের থেকেই বুঝতে পেরেছিল কিছু একটা খারাপ হতে যাচ্ছে। তো আপু তারপর বুঝাতে পারলো আপু আর যাই করুক অ্যাটলিস্ট ওই ছেলের জন্য নিজে মরবে না। পরে আপুকে আস্তে আস্তে সেটা থেকে বাইরে নিয়ে আসা হয়। আমার আব্বু কোনো হুজুর নয়, কিংবা এটা তার পেশাও না, ব্ল্যাক ম্যাজিক কাটানো বা এমন টাইপের কিছু, কিন্তু আমার বাবা চেষ্টা করে এটা কাটানোর। কোরআনের কিছু আয়াতের মাধ্যমে তিনি রুকিয়া করে চেষ্টা করে। পরে আপুকে নিয়ে আমার মাও চেষ্টা করে এবং আমার মা সাথে এসে আস্তে আস্তে আপুকে সব ভুলিয়ে নর্মালে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আমার আপু ধীরে ধীরে বুঝতে পারে আসলে কি হচ্ছিল তার সাথে। এটা প্রায় 7-8 মাসের ঘটনা। এর মাঝে আরো অনেক কিছু করে ফেলে আপু ওই ছেলের কথাতে। এমনকি ওই ছেলে আপুকে একটা রিং দিয়েছিল যার মধ্যে কিছু একটা চিহ্ন ছিল, কিন্তু অনেক ছোট ছিল, যা একটা সাধারণ মানুষ খুব ভালো করে খেয়াল না করলে মনে করবে এটা নর্মাল রিং। পরে ওই ছেলের সাথে আপুর সব আস্তে আস্তে শেষ হয়ে যায়। এরই মাঝে আমার আপুর এক্সাম চলছিল এবং ওই ছেলের সাথে আপুর একবার নাকি পরীক্ষার হলে পানিও চেয়ে খেয়েছিল। তো আপু পরে আস্তে আস্তে ছেলেটাকে অ্যাভয়েড করা শুরু করে। আমরা বাসা চেঞ্জ করে ফেলি এবং আপুর ইচ্ছা হচ্ছিল যে ওই ছেলে আপুকে গিফট করা যেসব জিনিস দিয়েছিল সব ফিরিয়ে দিবে। তো আপু সবকিছু তখন একটা ব্যাগে রাখে এবং 2021 সালের মার্চ মাসের 25 তারিখে আপু ডিসিশন নেয় তার সাথে দেখা করবে এবং দেখা করে জিনিসগুলো প্যাক করবে। ওই আমাদের বাসায় আসলে চেঞ্জ করার সময় এমন কিছু আমরা কখনো দেখিনি, কিন্তু আমার আপুর যে ব্যবহৃত বোতলটা ছিল সেই বোতলের মুখটার মধ্যে একটা বড় ফুটা ছিল। এই ফুটাটা খুব সাধারণভাবেই কোনো মানুষ দ্বারা করা বোঝাই যাচ্ছিল, কিন্তু এটা খেলনা বা এরকম একটা শক্ত মুখ এরকম বড় ফুটা হয়ে যাবে এটা কখনো সম্ভব না। আমাদের বাসায় কোনো ছোট বাচ্চাও নাই যে এটা ফুটাটা এরকম করবে আর কি। তো যাই হোক, পরবর্তী সময় একটা ডিসিশন হয় যে সেই ভাইয়ার সাথে আমার আপু দেখা করবে এবং তার যেসব জিনিস আছে সেসব তিনি ব্যাক করবে। আমরা ডিসিশন নেই যে আমি যাব, আমার আপু যাবে এবং আমার একটা ফ্রেন্ড সেখানে আসবে। আমরা আপুকে কোনোভাবেই সেখানে একা ছাড়বো না। তো এরকম প্ল্যান হয়েছিল যে সন্ধ্যা 7টার দিকে আমরা দেখা করব। তো আমরা রিক্সা পাচ্ছিলাম না। পরে আপু চাচ্ছিল যে যখন রিক্সা পাওয়ার পরে যখন আমরা রওনা দিব তখন চিন্তা করছিল আপু যে সেই রিক্সাওয়ালা ভাইকে দিয়েই সেই যে জিনিসগুলোকে আসলে আপুকে তারা সেই ভাই দিয়েছিল সেগুলো তার কাছে ব্যাক করব। তো ফেস টু ফেস হতে চাচ্ছিল না আমার আপু ভাইয়ার। পরে রিক্সাতে ছিলাম আমরা। এরই মাঝে ভাইয়া অনেকবার কল করে জানার চেষ্টা করে আমরা কোথায় আছি। পরে লাস্টে যখন কল করে জানে যে আমরা এইখানে আছি এবং সেই ভাইয়া আমাদেরকে বলে যে না তোমরা ভেতরে যে বসো। পরে আপু আর ভেতরে যায়নি। তো বেশিক্ষণ লাগার কথা না, সেখানে 2 মিনিট লাগবে। তো আমরা রিক্সাতেই ছিলাম, হঠাৎ করে আউট অফ নোওয়্যার আমাদের রিক্সার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আমাদের রিক্সার পেছন থেকে একটা ধাক্কা দেয় কোনো একটা গাড়ি এবং সম্পূর্ণ রিক্সা বাঁকা হয়ে যায় এবং আমরা জানে বেঁচে যায় আল্লাহর রহমতে এবং রিক্সাওয়ালা বেশ ব্যথা পায় সেখানে। তো এই রিক্সাটা ছেড়ে আমরা আরেকটা রিক্সা নিয়ে বাসায় ফেরত চলে আসি এবং আমার ফ্রেন্ডও সেখানে অনেকক্ষণ ধরে ওয়েট করে। তো ওনার সাথে দেখা করতে যেও এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়। পরে দেখা হওয়ার পরে আমরা জিনিসগুলা ফেরত দেই, কিন্তু আমার বোন সামনাসামনি দেখা করেনি। পরে বাসায় আসার পরে আপুর বেশ জ্বর ছিল এবং প্রায় 4-5 দিন পরে সেটা নর্মাল হয়। পরে আমার আপু বাবাকে বলে এবং এরকম ঘটনা, অ্যাক্সিডেন্টের ঘটনাটা আমার বাবাকে বলা হয়। পরে বাবা রুকিয়া করে এবং রুকিয়া করার পরে আমার আপু মোটামুটি আরো সুস্থ হয়ে ওঠে এবং আরো বেশি বেশি আমল করার পরে সেই জায়গা থেকে, সেই ব্ল্যাক ম্যাজিক থেকে কিছুটা হলেও আমরা ফেরত আসি এবং আমার বাপুকে ফেরত নিয়ে আসতে পারি। এবং সবচেয়ে মোট কথা হচ্ছে আমাদের পারিবারিক বেশ ক্ষতি হয়ে যায় সেই ব্ল্যাক ম্যাজিকের কারণে এবং আমার আম্মুরও শারীরিক বেশ ক্ষতি হয়। আমি জানি না কতটুকু লিখতে পেরেছি খুঁজে, এবং আমার আপুর সাথে এই ঘটনাটা আমাদের বেশ অনেক দিন ভাবিয়েছে এবং বেশ কিছুদিন আমরা সাফার করেছি এই জিনিসগুলোতে। আমি চাই যে আমার এই ঘটনাটি শেয়ার হোক। আমি রাস্তাল আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ভূত.com-এ আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই
আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের ওপরে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি একটা ঘটনা বলবো যে অনেক রাতে একটা ব্যক্তি এক জায়গা থেকে আসছিল, যাকে মুসাফির বলে। আমাদের একবার এক গ্রামের ইমাম সাহেব রাতের বেলা অন্য গ্রাম থেকে ওয়াজ শেষ করে মাহফিল যেটাকে বলে সেটা শেষ করে ফিরছিলেন। পথে বিশাল একটা বিল, তার পাশে পুরনো একটা বট গাছ ছিল। গ্রামবাসী বলতো ওই গাছের জিনদের বসবাস। মাঝপথে হঠাৎ তিনি দেখলেন তার সামনে লম্বা এক লোক সাদা জুব্বা পরে হাঁটছে। ইমাম সাহেব ভাবলেন কেউ হয়তো তার মতোই বাড়ি ফিরছেন, তাই তিনি ডাক দিলেন, ভাই একটু দাঁড়ান, একসাথে যাই। ওই লোকটিও থামলো, কিন্তু পিছন ফিরল না। ইমাম সাহেব যখন লোকটির একদম কাছে পৌঁছালেন, তখন দেখলেন লোকটির পা দুটো পিছন থেকে ঘোরানো। ইমাম সাহেব ভয় না পেয়ে সাহস করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। পড়া শুরু করতেই হঠাৎ চারিদিকে ঝড়ো বাতাস বইতে শুরু করলো এবং ওই লম্বা লোকটি নিমিষেই কয়েক গুণ লম্বা হয়ে গাছের মগডালে গিয়ে বসলো। সেখান থেকে গম্ভীর এক আওয়াজ এলো, আজ বেঁচে গেলেন হুজুর, কারণ আপনার সাথে আল্লাহর কালাম আছে। চোখের পলকে সবকিছু শান্ত হয়ে গেল এবং লোকটি তাবিজের মতো মিলিয়ে গেল। এরপর ওই ইমাম সাহেব তিনি যখন সেই রাতে বাড়ি ফেরার প্রচণ্ড জ্বরে আক্রান্ত, বাসায় ফেরার পরে ইমাম সাহেব এগুলো দেখে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলো। সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পরের দিন ভোরে ফজরের নামাজ শেষ সময় যখন কেউ মসজিদে যেতে পারছিল না, তখন দেখা গেলেন ইমাম সাহেবের দরজার সামনে এক ঠোঙ্গা টাটকা জিলাপি আর কিছু পাহাড়ি ফল রাখা। গ্রামের ওই এলাকায় ওই ঋতুকে সেই ফল পাওয়ার কোনো উপায় ছিল না, জিলাপির সাথে যে ফলটা রাখা ছিল। কয়েকদিন পর ইমাম সাহেব কিছুটা সুস্থ হয়ে যখন আবার সেই বট গাছের পথে দিয়ে যাচ্ছিলেন, তবে এবার কিন্তু রাতের বেলা নয়, এবার দিনের বেলা, তখন তিনি লক্ষ্য করলেন গাছের নিচটা একদম পরিষ্কার, যেন কেউ ঝাড়ু দিয়ে রেখেছে। হঠাৎ তিনি বাতাসের শো শো শব্দ শুনতে পেল। এই শো শো শব্দের মধ্যে স্পষ্ট একটা কথা শুনতে পেলেন, ভয় পাবেন না হুজুর, সেদিন আপনার সাহস দেখে আমরা খুশি হয়েছি। আপনি আমাদের এলাকায় নিয়মিত যাতায়াত করবেন, আমরা আপনার কোনো ক্ষতি করব না। এটা বদলি চিন ছিল, গ্রামে মানুষের মুখে শোনা যায়। এই রূপ থেকেই ইমাম সাহেবের যখনই রাতে একা ফিরতেন, অন্ধকার পথে কেউ একজন অদৃশ্য হয়ে হারিকেন হাতে তাকে পথ দেখিয়ে নিয়ে যেত। তিনি কোনোদিন সেই ছায়ামূর্তিকে আর দেখতে পাননি, কিন্তু তার পায়ের আওয়াজ আজও রাতের ঘ্রাণ স্পষ্ট অনুভব করতেন। তবে গ্রামের মুরব্বীরা বলেন, জিনদের সাথে বন্ধুত্ব বা শত্রুতা দুটোই বেশ ঝুঁকিপূর্ণ, কারণ তারা মানুষের মনের অবস্থা খুব দ্রুত বুঝতে পারে। এই যে জিনটা ছিল, এই জিনগুলো ছিল ভালো এবং তারা চায় যে হুজুরকে সাহায্য করতে। এই জন্য তাকে ওই হুজুরটা কতটুকু সাহসী সেটা বোঝানোর জন্য তাকে ভয় দেখিয়েছিলেন। করিম একদিন চ্যালেঞ্জ করলেন যে ওই বটগাছের নিচে, ওই গ্রামের এক ব্যক্তি করিম ওই বটগাছের নিচে এক রাতে তিনি একা কাটিয়ে দিবে। গ্রামবাসী ও বারণ করা সত্ত্বেও সে শুনল না। সে এক ধারালো দা আর টর্চ নিয়ে সে রাত 12টার দিকে গাছের তলায় গিয়ে বসলো। প্রথমে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু রাত যখন গভীর হলো, হঠাৎ চারপাশ থেকে একদম নিস্তব্ধতাকে ঘিরে ধরল। ঝিঁঝি পোকার ডাকও
মানে শোনা যাচ্ছে না বললেই চলে, বন্ধ হয়ে গেছে একবারে। করিম এবার লক্ষ্য করলো গাছের উপর থেকে ছোট ছোট শুকনো ডাল তার গায়ে এসে পড়ছে। সে উপরের দিকে টর্চ মারতেই দেখলো গাছের একদম মগডালে কোনো মানুষ নেই, কিন্তু পাতাগুলো এমনভাবে নড়ছে যেন বিশাল কোনো প্রাণী সেখানে বসে আছে। হঠাৎ করিমের নাকে এক বিরিয়ানির সুবাস। এই গভীর রাতে নির্জন বিলের ধারে বিরিয়ানির গন্ধ আসবে কোথা থেকে? সে দেখল গাছের শিকড়ে, ওই শিকড়ের উপর মাটির বাসনে চমৎকার ধোয়া, আবার খাবার সাজানো। করিমও ছিল প্রচণ্ড ক্ষুধার্ত, কিন্তু ইমাম সাহেবের কথা মনে পড়ায় সে খাবারে হাত দিল না। ঠিক তখনই তার কানের কাছে কেউ এসে বলল, খাও করিম খাও, তোমার জন্যই তো আনা হয়েছে। করিম ভয়ে দৌড় দিতে চাইল, কিন্তু তার পা মাটিতে একবারে গেঁথে গিয়েছে, সে নড়তে পারছে না। সে দেখল সামনে থেকে একজন মানুষ হেঁটে আসছে, যার অবয়ব ঠিক ইমাম সাহেবের মতো, কিন্তু কাছে আসতেই সেই ইমাম সাহেব সে দেখলো লোকটার কোনো ছায়া নেই, এবং চাঁদের আলোয় তার সবার ছায়া পড়লো, কিন্তু ওই ব্যক্তিটা ওই লোকটার কোনো কালো দাগ অর্থাৎ ছায়া নেই। সে বুঝতে পারলো এটা কোনো মানুষ নয়, বরং সেই জিনদের দলের একজন রূপ পরিবর্তন করে এসেছে। করিম তখন ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে গাছের নিচে আবিষ্কার করলো, তবে তার শরীরের কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার গায়ের জামাটা ছিঁড়ে একদম টুকরো টুকরো হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পথে করিম আর কোনোদিন ওই পথে হাঁটার সাহস করেনি। সে শুধু বলেছিল, ওরা আমাদের ক্ষতি করতে চায় না, কিন্তু ওদের সীমানায় কাউকে সহ্য করে না তারা। এরপর থেকে ওই গ্রামের মানুষ আর কখনোই ওই গাছ বা ওই বিল নিয়ে ঠাট্টা করেনি। তবে এখন অনেকেই বলে যে অমাবস্যার রাতে সে বিলের ধারে নাকি আগুনের গোলা এক গাছ থেকে অন্য গাছে উঠতে দেখা যায়। এটা কিন্তু একটা বাস্তব ঘটনা। যাই হোক, আমি একটু ক্লিয়ার করি যে আগুনের গোলা কিন্তু আগুনের জিনেরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন কিন্তু ওরা বেশিরভাগ কোনো রূপ না নিয়ে তাদেরই ওই আগুনের দলা হয়ে তারা কিন্তু এক গাছ থেকে অন্য গাছে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আগের মানুষগুলো আগে এগুলো খুব দেখতো আর কি সামনাসামনি। এরকম ঘটনা আরও আছে। আমার দাদা ছিল একজন, সে দাদা যখন প্রতিদিন ওই আমাদের জমিতে পানি দেওয়ার জন্য ডিপ মেশিন ছিল, তো ওই ডিপ মেশিন চালানোর দায়িত্ব ছিল, সারা রাত ভর চালাতে হতো। তিনি একবার এইরকম বাড়িতে রাত্রে 12টা কি 12:30টার সময় আসছিল, তো আবার ডিপ মেশিন তো জমির মধ্যে, তো তিনি খেয়াল বাসা থেকে আবার ওই ডিপের দিকে যাচ্ছে, যেটা যে পানি তোলে আর কি, যে কি অবস্থা, কোনো জমিতে পানি হয়েছে, আবার অন্য জমিতে লাইন দিতে হয় ড্রেনের। তো যাওয়ার পথে তিনি দেখে যে একটা জঙ্গল, বাঁশঝাড় যেটাকে বলে, ওই বাঁশঝাড় থেকে একটু দূরে ওই আমাদের ডিপ মেশিন, ওখানেই দাদা থাকবে। তো তিনি ওখানে যাইতেই দেখে একটা আগুনের বড় গোলা শাঁ করে এক জায়গা থেকে, এক আড়া থেকে, আড়া বলতে বাঁশঝাড়, এক বাঁশঝাড় থেকে অন্য বাঁশঝাড়ে লাফিয়ে চলে গেল। লাফিয়ে বলতে গোল হয়ে, যেমন একটা সূর্য যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ঠিক এইভাবে আস্তে আস্তে করে চলে গেছে। তো দাদা যখন ওটা দেখছে, দাদা তো বুঝতে পারছে এটা জিন। তো দাদা কোনো কিছু না করে লাইট বন্ধ করে তিনি আস্তে করে ওই ডিপের গেট খুলে, ডিপের ঘরের ভিতরে মেশিনের পাশে খাট ছিল, ওই খাটে শুয়ে ঘুমায় গেছে। পরের দিন সকালে আসে আমাদেরকে এই ঘটনাটি বলেছিল, তাই আমি বিশ্বাস করলাম ঘটনাটি। যদি ভালো লাগে আপনাদের অবশ্যই শেয়ার করবেন। আমাদের এইরকম রিলেটেড আরও অনেক ঘটনা আছে। যদি পরবর্তীতে এইরকম জিনের ঘটনা শুনতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা এরকম বাস্তব ঘটনাগুলো নিয়ে হাজির হব আপনাদের কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম। ঘটনাটি ঘটে আমার দাদার সঙ্গে। এই ঘটনাটি যখন ঘটে তখন আমার দাদা রেলওয়ের ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। সাল মনে নেই দাদুর, তবে ঘটনাটা স্বাধীনতার আগের, অর্থাৎ পাকিস্তান আমলের।
তো একদিন দাদু প্রতিদিনের মতো অফিসে গিয়ে হাজিরা দিয়ে আসে। কাজ প্রায় নেই বললেই চলে। মাসে 2-1 কাজ পড়ে বিদ্যুৎ লাইনের সমস্যা হলে। তবুও প্রতিদিন একবার হলেও স্টেশনে যেতে হতো হাজিরা দিতে, নইলে আবার কথা শুনতে হতো। তাই তিনি প্রতিদিন সন্ধ্যা 6টার দিকে একবার যেতেন। ওই দিনও তিনি 6টার দিকে হাজিরা দিয়ে আসেন, আর বৈদ্যুতিক লাইনগুলো একবার পরীক্ষা করে আসেন। কোনো সমস্যা নেই, তাই তিনি চলে আসেন বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে 9টার দিকে শুতে যান। তখন আবার নাকি ঘড়ির এতটা ব্যবহার ছিল না। সমাজে উঁচু শ্রেণীর লোকদের ঘরে ঘড়ি দেখা যেত, আর সাধারণ মানুষ সময় দেখত আমাদের শহরের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি দেখে বা তার ঘন্টা শুনে। যেমন 9টা বাজলে ওই ঘড়ি 9টা ঘন্টা দিত, ওই রকম ভাবে সাধারণ মানুষ সময় মাপত। দাদুর ঘরেও কোনো ঘড়ি ছিল না। আলী আমজাদের ঘড়ির আওয়াজ শুনে বুঝল 9টা বাজে, আর তিনি নাকি ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি ঘরের দরজায় আওয়াজ শুনতে পান, কেউ নক করছে। দাদু বলে ওঠেন, কে? বাইরে থেকে আওয়াজ আসে, আমি রশিদ। তিনি দাদুর বন্ধু। রশিদের কথা শুনে তিনি দরজা খুলে তাকে ভেতরে আসতে বলেন, কিন্তু তিনি ঘরে ঢোকেন না। বলেন, তুই আজ স্টেশনে গেছিলি? দাদু বলেন, হ্যাঁ, কেন বলতো? দাদুর বন্ধু বলে, আমার সাথে চল, পুরা স্টেশনে কারেন্ট নাই, কি সমস্যা হয়েছে দেখবি। তখন দাদু বলে, আমি তো 6টার দিকে দেখে আসলাম, কোনো সমস্যা নেই। দাদুর বন্ধু বলেন, কথা না বাড়িয়ে চল, তাড়াতাড়ি, অনেক রাত হয়েছে। তো দাদু আর কোনো কথা না বলে শার্টটা নিয়ে বেরিয়ে পড়েন। ওনার মা বলেন, কোথায় যাস এত রাতে? তিনি বলেন, আসছে, একটা কাজ আছে, বলেই তিনি বেরিয়ে পড়েন। যাওয়ার পথে তার বন্ধুকে অনেক প্রশ্ন করেন, কিন্তু তার কোনো উত্তর আসে না। দাদু মনে করেন বন্ধুর হয়তো কোনো কারণে মন খারাপ, তাই কিছু না বলে শুধু হাঁটছে। চারিদিক নিস্তব্ধ পথে শুধু 2জন মানুষ, তাও আবার কোনো কথা নেই। পরিবেশটা নাকি খুব ভয়ঙ্কর ছিল। তো হঠাৎ দাদুর বন্ধু বলেন, আমাকে বাড়ি যেতে হবে, তুই যা, আমি পরে আসব। তখন দাদু বলে, এই রাতে আমি একলা যাব? বন্ধু বলে, জানা কি হয়েছে, পথ তো তোর চেনা। বলে দাদুর বন্ধু অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা হন, আর দাদু একলা হাঁটা শুরু করেন। তখন রাস্তাঘাট নাকি এতটা ভালো ছিল না, পাকা রাস্তা প্রায় নেই বললেই চলে, শুধু শহরের প্রধান রাস্তাগুলো পাকা। তো দাদু যেই পথ দিয়ে যাচ্ছিলেন সেটা ছিল মেঠো পথ। হাঁটতে হাঁটতে একটু দূরে হঠাৎ চোখ পড়ে একটা বড় বাড়ির দিকে, যাতে একটা বড় সাইনবোর্ডে লেখা শ্রী হট রেলওয়ে স্টেশন। তিনি তো অবাক, মনে মনে বললেন, এই স্টেশন কোত্থেকে এলো? তিনি প্রতিদিনই রাস্তা দিয়ে যেতেন, কিন্তু কোনো স্টেশন এখানে তিনি দেখেননি, বরং ওই জায়গায় ছিল একটা স্কুল। হঠাৎ একটা অস্বাভাবিক জিনিস দেখে তিনি একটু ভয় পেলেও তিনি যেহেতু রেলওয়ের ইলেকট্রিশিয়ান ছিলেন, তাই তিনি ভাবলেন একটু ভেতরে গিয়ে দেখে আসি। তখন হঠাৎ আলী আমজাদের ঘড়ির আওয়াজ শোনা যায়। তো ঘড়ির নাকি 2টা ঘন্টা পরে, আর তিনি বুঝলেন কয়টা বাজে, রাত 2টা। তিনি হেঁটে আরেকটু সামনে যান, দেখেন রেল লাইন দেখা যাচ্ছে, তার 2 পাশে হালকা আলোর ল্যাম্প পোস্ট সারিবদ্ধ প্রায় 10-15 ফুট পর্যন্ত। আর লাইটগুলো ছিল বর্তমানে যে এক প্রকার লাইট পাওয়া যায় লাল আর হলুদ রঙের মিশ্রণে, 60-100 ইত্যাদি ওয়াটের লাইট, কিন্তু ওই ল্যাম্প পোস্টের আলো আরো কম ছিল। দাদু ভাবেন এসব কি, ভাবতে ভাবতে তিনি এগিয়ে যান, আর পাশেই দেখেন স্টেশন মাস্টারের রুম। তিনি ভেতরে যাবেন এমন সময় দেখেন কোট প্যান্ট বুট পরা 2জন লোক দাদুকে পাশ কাটিয়ে চলে গেল। যদিও দাদুরা ওই সময় লুঙ্গি, ফতুয়া ইত্যাদি পরতেন, তো এই পোশাকে লোকগুলোকে দেখে দাদু আরো অবাক হলেন। তিনি স্টেশন মাস্টারের রুমে ঢুকে আবার অবাক হয়ে পড়েন। দেখেন স্টেশন মাস্টারের মাথায় একটা টুপি পরনে, লাল কোট আর কালো প্যান্ট, কালো বুট। তিনি কতক্ষণ দাঁড়িয়ে থেকে স্টেশন মাস্টারের দিকে এগিয়ে যান।
দাদু বলেন, আসসালামু আলাইকুম। কোনো উত্তর আসে না। আবার বলেন, আসসালামু আলাইকুম। এবার স্টেশন মাস্টার দাদুর দিকে তাকায়। তারপর দাদু দেখে যে স্টেশন মাস্টারের মুখ খুব বিভৎসভাবে পড়া, চোখ দুটো অক্ষিকোটর থেকে ঠিকরে যেন বেরিয়ে পড়ছে। দাদুর দিকে তাকিয়ে লোকটি বিভৎস মুখে একটা হাসি দিয়ে দাদুর দিকে এগিয়ে আসে। তখন দাদু স্টেশন মাস্টারের রুম থেকে বেরিয়ে দৌড় দেয়, আর বেরিয়ে দেখে স্টেশনে যত লোক ছিল তাদের সবার চেহারাই খুবই বিভৎস। দাদু কিছু না বুঝে রেল লাইনের দিকে দৌড় দেন আর বিভিন্ন সূরা পড়তে থাকেন, আর লোকগুলোও তার দিকে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে দূরে চোখে পড়ে একটা আলো, যা আস্তে আস্তে দাদুর দিকে এগিয়ে আসছে। দাদু মনে সাহস পান, ভাবেন কেউ হয়তো তাকে দেখতে পেয়েছে, তাই এগিয়ে আসছে। যখন আলোটা একটু সামনে আসে তখন তিনি বুঝলেন এটা একটা ট্রেনের আলো। ট্রেন দেখে দাদু রেল লাইন থেকে সরে যেতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, বরং দাদুর পায়ের গতি আরো বেড়ে গেল। হঠাৎ ট্রেন এসে দাদুর ওপর দিয়ে চলে যায়, কিন্তু দাদুর কিছুই হয়নি। দাদুর কাছে মনে হলো এটা সে নিজে নয়, তার ছায়া। আবার পেছনে তাকিয়ে দেখে লোকগুলো এখনো পিছু ছাড়েনি। তিনি দৌড়াতেই থাকেন, দৌড়াতেই থাকেন। এমন সময় তার কানে আসে ফজরের আজানের ধ্বনি, আর আস্তে আস্তে সব পরিবর্তন হতে থাকে। স্টেশন নেই, ট্রেন নেই, পেছনের লোকগুলোও নেই। দাদু তবুও কিছু না ভেবে দৌড়াতেই থাকেন, আর হঠাৎ পড়ে যান। তারপর আর তার কিছুই মনে নেই। পরদিন সকালে দাদু দেখেন তার ঘরে শুয়ে আছেন, আর দাদুর মা কান্নাকাটি করছেন। পাশে বসে আছে পাড়ার মসজিদের ইমাম, যে নামাজ পড়ে ফেরার সময় দাদুকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। জ্ঞান ফেরার পর সব কথা তিনি খুলে বলেন ইমাম সাহেবকে, আর জানতে চান কেন এমন হলো। ইমাম সাহেব এর কোনো উত্তর দিতে পারেননি, তবে একটা তাবিজ তিনি দাদুকে দিয়ে সব সময় এটা গায়ে রাখতে বলেন। তারপর দাদু আরো মানুষের সাথে শেয়ার করেন, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারেনি। গত 7 বছর হয়েছে দাদু মারা গেছেন, কিন্তু সেদিন কি হয়েছিল সেটার উত্তর এখনো আমার অজানা। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আশা করি আজকের এত শত ঘটনার মাঝেও যে এই ঘটনাটি সিলেক্ট করেছেন, তার মানে আজকের ঘটনাটি অবশ্যই সবার কাছে ভালো লাগার কথা। চলুন আমি সরাসরি ঘটনায় যাই। আমাদেরকে এই ঘটনাটি দিয়েছেন আরিয়ান আহমেদ। তিনি ঘটনার নাম লিখেছেন রক্তলিপির অভিশাপ। আসলে ভাইয়া ঘটনাটি এভাবে শুরু করেছে যে পুরনো ডায়েরির হলদেটে পাতায় লুকিয়েছিল এমন এক তৃষ্ণা যা 100 বছরেরও মেটেনি। একটি ভুল উচ্চারণ আর এক ফোঁটা কৌতূহল যখন নির্জীব বস্তুর ভিতরে সঞ্চার করে পৈশাচিক প্রাণ, তখন নিজের ছায়া হয়ে ওকে আঘাত করে এবং নিজের ছায়াও হয়ে ওঠে ঘাতক। আজ রাতে আপনার ঘরের দেওয়ালগুলো যদি হঠাৎ শ্বাস নিতে শুরু করে, তবে জানবেন পালানোর কোনো আর পথ নেই। তিনি লিখেছে, মেসবাড়িটা শহরের একদম শেষ প্রান্তে, যেখানে রাস্তার ল্যাম্পপোস্টগুলো সারা রাত শুধু টিম টিম করে জ্বলে। শুভ এই রুমটাতে ওঠার 3 দিনের মাথায় আলমারির উপরের ধুলোমাখাই স্তূপ থেকে নীল চামড়ার মলাট দেওয়া ডায়েরির পাতা, মানে ওই ডায়েরিটা পায়। ডায়েরিটা সাধারণ ছিল না। ওটার উপর দিয়ে হাত বোলালে মনে হয় কোনো এক শুকনো চামড়ার স্পর্শ করা হচ্ছে। ভিতরে কোনো নাম ছিল না, শুধু প্রথম পাতায় লেখা ছিল মৃতের সংলাপ। শুভ ভেবেছিল হয়তো কোনো তান্ত্রিকের শখের ডায়েরি। কৌতূহলী মনে সে মাঝখানের এক পাতা উল্টাতেই সেই ডায়েরির ভিতরে দেখল লাল কালিতে লেখা কিছু অদ্ভুত শব্দ। ভাষাটা বাংলা হলেও শব্দের বিন্যাস ছিল বিবৃত। সে নিছক কৌতূহল বসে শব্দগুলো জোরে জোরে এবং বিড়বিড় করে পড়তে শুরু করলো।
অস্তিহীনং প্রাণং কষ্টং পাশং স্পন্দিতিং কি জানি লেখা ছিল। এই মন্ত্রটা অর্ধেক ছিল। শেষের লাইনটা উই পোকা খেয়ে ফেলেছে। শুভ হাসল, কিন্তু তার হাসির শব্দটা ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে কেমন যেন ভারী হয়ে ফিরে এলো। সে রাতে প্রথম শব্দটা শোনা গেল রাত 2টায়। শুভর মনে হলো তার পড়ার টেবিলের কাঠের চেয়ারটা কেউ টেনে মেঝের ওপর সরিয়ে দিচ্ছে। মানে একটা ক্যাচ ক্যাচ শব্দে তার ঘুম ভেঙে গেল। টেবিল ল্যাম্পটা জ্বালাতেই সে দেখলো চেয়ারটা ঠিক আগের জায়গাতেই আছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, চেয়ারের ওপর রাখা তার ভিজে তোয়ালাটা মাটিতে পড়ে আছে, আর কাঠের ওপর ছোট 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 ঘামের মতো জলবিন্দু। শুভ বিড়বিড় করে বলল, এটা তো ইঁদুর হতে পারে না, বা হইতে পারে ইঁদুর। কিন্তু পরক্ষণে তার শিরদার দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। তার মনে হলো চেয়ারটা যেন আগের চেয়ে একটু বেশি হেলে আছে তার দিকে, ঠিক যেভাবে কেউ তীক্ষ্ণ নজরে কাউকে লক্ষ্য করে। পরের দিন সকালে মেসে থাকে সে, ওই মেসের ডাইনিং টেবিলে বসে যখন শুভ নাস্তা করছিল, তখন তার কলমটা শার্টের পকেট থেকে লাফ দিয়ে মেঝেতে পড়ে যায়। সে তুলতে গিয়ে দেখলো কলমটা গড়িয়ে গড়িয়ে দরজার দিকে যাচ্ছে। কোনো ঢাল নেই, বাতাস নেই, অথচ কলমটা নিজের ইচ্ছাতেই দৌড়াচ্ছে। শুভটা কুড়িয়ে নিতেই তার হাতের তালুতে হালকা চিমটি কাটার মতো একটা অনুভূতি হলো। সে ভালো করে তাকিয়ে দেখলো প্লাস্টিকের কলমের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু শিরার মতো দাগ ফুটে উঠেছে। ওটা যেন ধুকপুক করছে। ভয়ে কলমটা সে আরো ছুঁড়ে ফেলে দিল। পাশে বাসা রুমমেট আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, পাশে বসা ছিল, সে বলল, কি হলো রে, এভাবে আতকে উঠলে কেন? শুভ আমতা আমতা করে বলল, না কিছু না, হাত থেকে পিছলে গেছে কলমটি। আকাশের দৃষ্টি তখন টেবিলের উপর রাখা ওই ভাতের থালার দিকে। সে চাপা গলায় বলল, তোর কি মনে হচ্ছে থালাটা একটু আগে নড়লো? মানে আমার পাশে বসার যে ব্যক্তিটি ছিল তাকে বললাম যে, তোর কি মনে হচ্ছে কোনোভাবে যে এই থালটা নড়লো? বাড়ি সারা রাত বাড়ার সাথে সাথে ঘরের পরিবেশটা মানে ওই ম্যাচে গুমোট হয়ে আসতে লাগলো। ঘরের আসবাবপত্রগুলো যেন ধীরে ধীরে তাদের চরিত্র বদলে ফেলছে। দেওয়াল ঘড়িটা টিকটিক শব্দ করছিল, কিন্তু সেই শব্দের ছন্দটা এখন অনেকটা মানুষের হৃৎপিণ্ড স্থনের মতো শোনা যাচ্ছে। ধুকপুক ধুকপুক ধুকপুক। শুভ এবার বিছানায় শুয়ে ওই ডায়েরিটার কথা ভাবছিল। তার মাথায় বারবার সেই অসম্পূর্ণ মন্ত্রটা ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ তার মনে হলো ঘরের সিলিং ফ্যানটা বন বন করে ঘুরলেও সেখান থেকে কোনো বাতাস আসছে না, বরং একটা পোড়া মাংসের গন্ধ আসছে। সে তাকিয়ে দেখলো ফ্যানের 3টা ব্লেড যেন পাখির ডানার মতো অদ্ভুতভাবে উপর নিচ ওঠানামা করছে। শুভ বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই দেখলো তার বালিশটা নিজে থেকেই ফুলে উঠেছে, আবার কুঁচকে যাচ্ছে, ঠিক বেলুনের মতো। বা এভাবে বলা যায় যে অনেক দীর্ঘ শ্বাস নিলে বুকটা ফুলে ওঠে, আবার শ্বাস ছাড়লে বুকটা ছোট হয়ে যায়। এইসব দেখে সে চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারলো না। তার গলার স্বর যেন কেউ পাথর দিয়ে চেপে ধরেছে। সে দেখলো তার পড়ার টেবিলের উপর রাখা বইগুলো একে একে ডানার মতো খুলে যাচ্ছে। পাতার শব্দগুলো হাসির মতো শোনাচ্ছে। আলমারির ওই পাল্লাটা ধীরে ধীরে খুলছে আবার বন্ধ হচ্ছে, ঠিক যেন কোনো অতিকায় জানোয়ারের চোয়াল এরকম। শুভ দরজার দিকে দৌড় দিতে চাইল, কিন্তু দেখলো দরজার হাতলটা
হাতলটা যে ধাতব থেকে কেমন যেন নরম মাংসে পরিণত হলো। হাত দিতেই সেটা উষ্ণ আর পিচ্ছিল মনে হলো। তার হাতের তালুতে একটা লবব শব্দ অনুভব হলো। দরজা নবয়ের ভেতর দিয়ে রক্ত সঞ্চালন স্পন্দন হলো। সে ভয়ে এবার পিছিয়ে এলো। তখনই শুনতে পেল পিছন থেকে একটা ফিসফিসানি শব্দ। কোনো নির্দিষ্ট মানুষের গলায় নয়। মনে হলো ঘরের খাট, আলমারি আর চেয়ারগুলো সমস্বরে কথা বলে উঠছে। তারা বলছে, আমাদের পূর্ণ করো, মন্ত্রটা শেষ করো, আমাদের প্রাণ অসম্পূর্ণ হয়ে আছে। তুমি যেহেতু মন্ত্রটি শুরু করেছিলে, এইবার শেষ করো। এইসব চারিদিক থেকে কথা যখন আসছিল, তখন ভয়ে নীল হয়ে শুভ ডায়েরিটা খুঁজতে শুরু করলো। কিন্তু ডায়েরিটা যেখানে রাখা ছিল, ওই ডায়েরিটা সেখানে নেই। ওটা এখন ঘরের মেঝেতে একা একাই হেঁটে বেড়াচ্ছে। পাতার উপর পাতা আছড়ে শব্দ করছে এবং শুভ বুঝতে পারলো এই নির্জীব বস্তুগুলো এখন খুব ক্ষুধার্ত। তারা কেবল নড়াচড়া করতে চায় না, তারা পূর্ণতা চায়। আর সেই পূর্ণতার জন্য দরকার প্রাণ বা রক্ত। হঠাৎ সে অনুভব করলো তার পায়ের নিচে মেঝেটা শক্ত নয়, বরং অতি নরম আর স্পঞ্জি হয়ে গেছে। এরপর ওই যে গ্রিলটা, দরজার যে গ্রিলটা, এই মেঝে ওই ঘরের মেঝেটাকে মনে হয় এত নরম হয়ে গেছে যে মনে হয় খাওয়ার মতো করে নিজের দিকে টেনে নিচ্ছে। সে প্রাণপণে ঘরের দরজার গ্রিলটা ধরলো, কিন্তু গ্রিলটা ধরার সাথে সাথেই তার মনে হলো সে কোনো জ্যান্ত হাত বা জ্যান্ত হাড় ধরেছে। লোহার রডগুলো বাঁকা হয়ে তার হাত দুটিকে পেঁচিয়ে ধরলো। শুভ যন্ত্রণায় চিৎকার করে ওই মানে যে তার সাথে এইরকম অশুভ কাজ করছে, ভয় দেখাচ্ছে, নিয়ে যাওয়ার চেষ্টা করছে, গিলে খাওয়ার জন্য গ্রাস করার চেষ্টা করছে। যখন তারা হাতগুলো খুব শক্তভাবে ওই গ্রিলগুলো পেঁচিয়ে ধরে, তখন শুভ যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং বলল, ছেড়ে দাও, কেউ আছো, বাঁচাও আমাকে। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির শব্দে তার চিৎকার চাপা পড়ে গেল। ঘরের আসবাবপত্রগুলো এখন তার দিকে ঘিরে আসছে। কাঠের আলমারিটা হেলে পড়ে তার উপরে আশ্রে পড়তে চাইছে, যেন তার হাড়গুলো গুঁড়ো করে দেবে। ডায়েরিটা হঠাৎ বাতাসে ভাসতে শুরু করলো এবং ঠিক শুভর চোখের সামনে এসে স্থির হলো। সেই উই পোকায় খাওয়া ছেঁড়া পৃষ্ঠাটা এখন রক্তবর্ণ ধারণ করছে। সেখানে নতুন করে অক্ষর ফুটে উঠছে। শুভ ঝাপসা চোখে দেখল ডায়েরির পাতা থেকে একটা কালো তরল চুইয়ে পড়ছে মেঝেতে, আর সেই তরল থেকে জন্ম নিচ্ছে এক কুৎসিত ছায়া। শুভ বুঝতে পারল যে তান্ত্রিক এই ডায়েরি লিখেছেন, সে মারা যাননি। সে নিজেকে এই নির্জীব বস্তুগুলোর ভিতরে বন্দি করে রেখেছিল। এক অসম্পূর্ণ মন্ত্রের মায়ায় আজ শুভর একটা ভুলের কারণে সে মুক্তি পেতে চাইছে শুভর শরীর দখল করে। ঘরের আলোটা দপ করে এবার নিভে গেল। এই অন্ধকারের ভেতরে শুভ অনুভব করলো হাজার হাজার ঠান্ডা হাতের মতো কিছু একটা তাকে স্পর্শ করছে। সেগুলো খাট, আলমারি আর বইয়ের পাতা। তারা তাকে টেনে ডায়েরিটার কাছে নিয়ে যাচ্ছে। শুভর কানের কাছে সেই পৈশাচিক কণ্ঠস্বর আবার বেঁচে উঠল, শেষ লাইনটা পড়, তবেই আমরা শান্ত হব, শুধু শেষ লাইনটা। শুভ দেখলো তার নিজের হাতটা তার অজান্তেই ডায়েরির সেই নতুন ফুটে ওঠা লাইনটির দিকে এগিয়ে যাচ্ছে। সে কি শেষ লাইনটা পড়বে? আপনাদের কি মনে হয়? নাকি এই জ্যান্ত ঘরটা তাকে গ্রাস করে বিলীন হয়ে যাবে? শুভর চোখের সামনে ডায়েরিটির পাতাগুলো যেন ধকভক ধকভক করছে।
অন্ধকার ঘরে একমাত্র ওই পুরনো ডায়েরিটা থেকেই মানে একটা ক্ষীণ নীলাভ আভা বের হচ্ছে। তার হাতটা কাঁপছে, কিন্তু এক দৃশ্য শক্তি তার আঙ্গুলকে ওই রক্তবর্ণে লেখা শেষ লাইনটার দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে মুখ ঘুরিয়ে নিতে চাইল, কিন্তু দেখলো তার ঘরের দেওয়ালগুলো এখন আর ইটের নয়, প্লাস্টারগুলো খসে গিয়ে সেখানে এক অদ্ভুত মাংস আস্তরণ হয়েছে, যা কোনো প্রাণের ফুসফুসের মতো ছন্দ মেনে ওঠানামা করছে। সারা ঘরে এক তীব্র ভ্যাপসা গন্ধ, ঠিক যেমনটা অপারেশন থিয়েটারে কাটা রক্ত আর পচা মাংসের সংমিশ্রণে পাওয়া যায়। সে চিৎকার করে ডাকলো, আকাশ, আকাশ, বাঁচা আমাকে! কিন্তু তার নিজের গলা দিয়ে নিজেই মানে এমনভাবে কথা বের হচ্ছে যাতে নিজেই শুনতে পাচ্ছে না, এবং নিজের গলা দিয়ে বেরিয়ে এলো এক অদ্ভুত ঘরে আওয়াজ, যেন তার কণ্ঠনালীর ভিতর কেউ বালি ভরে দিয়েছে। হঠাৎ সে দেখলো দরজার পাশে রাখা তার পড়ার টেবিলের ল্যাম্পটা জ্যান্ত হয়ে উঠেছে। ওটার তারগুলো সাপের মতো আঁকাবাঁকা হয়ে মেঝেতে কিলবিল করছে, এবং ওই ল্যাম্পের বাল্বটা এখন এক বিশাল চোখের মতো শুভর দিকে তাকিয়ে আছে। সেই চোখের মণিটা টকটকে লাল। ল্যাম্পটা অদ্ভুত এক যান্ত্রিক গলায় বলে উঠল, আকাশ, এইবার আকাশ আর আসবে না। আকাশ এখন ঘুমের দেশে। আমরা এখন একাই, তুই আর আমরা। শুভর পায়ের সেই থেকে মেঝের টাইলসগুলো সরে যেতে লাগলো। সে অনুভব করলো তার পায়ের পাতাগুলো মেঝেতে গেঁথে যাচ্ছে। নিচের সিমেন্ট আর বালু এখন কাদার মতো নরম, কিন্তু সেই কাদা অত্যন্ত গরম। সে দেখলো তার ঘরের কাঠের আলমারিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আলমারির পাল্লা দুটো বারবার খুলছে আর বন্ধ হচ্ছে, ঠিক যেন কোনো অতিকায় জানোয়ারের চোয়াল থেকে চিবিয়ে খাওয়ার জন্য লালা ঝরাচ্ছে। আলমারির ভিতর থেকে শুভর নিজের একটা শার্ট বেরিয়ে এলো, কিন্তু সেটা আর শার্ট নেই, সেটা একটা জ্যান্ত অবয়বে পরিণত হয়েছে, যার কোনো মুখ নেই, শুধু দুটো লম্বা হাত শুভর গলার দিকে এগিয়ে আসছে। শুভ দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো, কিন্তু দেয়ালটা এখন আর শক্ত নেই। দেয়ালটা যেন এক বিশাল মানুষের পিঠ যা ঘামছে। শুভ হাত দিতেই তার হাতের চেটোয় চটচটে রক্ত লেগে গেল। সে পাগলের মতো কাঁদতে শুরু করলো, আমি কি ভুল করেছি? আমি শুধু কয়েকটা শব্দই তো পড়েছিলাম, প্লিজ আমাকে ছেড়ে দাও। ঠিক তখনই ওই ডায়েরিটা আবার তার মুখের সামনে এসে স্থির হলো। এবার ডায়েরিটি থেকে একটা স্পষ্ট গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠে কোনো মায়া নেই, আছে শুধু এক পৈশাচিক আনন্দ। তুই প্রাণ দিয়েছিস শুভ আমাদের। অসম্পূর্ণ মন্ত্র দিয়ে তুই আমাদের ঘুম ভাঙিয়েছিস। এখন হয় তুই আমাদের পূর্ণ করবি, নয়তো তুই নিজেই আমার অংশ হয়ে যাবি। শুভর মনে হলো তার শরীরের ভিতর থেকে কেউ হাড়গুলো টেনে বের করে নিচ্ছে। সে দেখলো তার হাত ঘড়িটা তার কবজি কামড়াচ্ছে। ধাতব চেইনটা তার চামড়া ভেদ করে ঢুকে যাচ্ছে। ঘড়ির কাঁটাগুলো তীরের মতো তার মাংসে বাজছে। যন্ত্রণায় শুভ মেঝেতে লুটিয়ে পড়ল, এবং মেঝের সেই মাংসসল অংশটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। সে ডায়েরিটা সেই শেষ পাতাটার দিকে তাকালো, এবং সেখানে ঝাপটা অক্ষরে ফুটে উঠেছে শেষের লাইন, দেহিং যাত্রী প্রাণিং বিস্তে
যাই হোক, আমি এগুলো উচ্চারণ করতে চাই না, এরকম একটি মন্ত্র। এটা পড়লেই সব থেমে যাবে, সে বলেছে। ঘরের কোণে রাখা একটা তার গিটারটা হঠাৎ বেসুরা সুর বাজিয়ে উঠল। গিটারের তারগুলো যেন কারো গলার রগ যা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। শুভ ভাবল, হয়তো এটাই মুক্তির পথ। সে অমানসিক যন্ত্রণার মাঝেও জোরে চিৎকার করে ওই শেষ লাইনটা পড়ল, দে হিং যে তিং। যাই হোক, মন্ত্রটা শেষ করার সাথে সাথে পুরো ঘরটা 1 সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। নড়াচড়া থেমে গেল, দেয়ালগুলো আবার শক্ত হয়ে গেল, আলমারিটা স্থির হলো, মেঝের সেই কাদাটে ভাবটা অদৃশ্য হয়ে গেল। শুভ হাঁপাতে হাঁপাতে মেঝেতে শুয়ে রইল। তার মনে হলো সে বেঁচে গিয়েছে, কিন্তু সেই স্বস্তি স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ড। সে অনুভব করলো তার শরীরটা অদ্ভুত রকমের হালকা হয়ে যাচ্ছে। সে নিজের হাতের দিকে তাকালো এবং আতঙ্কে তার কলিজা শুকিয়ে গেল। তার হাতটা ধীরে ধীরে কাচের মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে। সে টলতে টলতে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় সে নিজের চেহারা দেখতে পেল না। আয়নার ভিতরে তার জায়গায় দাঁড়িয়ে আছে মৃত তান্ত্রিক, যার ডায়েরি সে পেয়েছিল। তান্ত্রিকের ঠোঁটে এক পৈশাচিক হাসি। তান্ত্রিক আয়নার ভিতর থেকে হাত বাড়িয়ে শুভর গলা চেপে ধরল। শুভ গঙ্গাতে দেখলো তার নিজের শরীরটা ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে। তার হাড় মাংস সব রক্ত যেন শুষে নিচ্ছে। ঘরের আসবাবপত্রগুলো সে দেখলো তার পা দুটো কাঠের মতো শক্ত হয়ে মেঝের সাথে ঝুলে আছে। তার হাত দুটো ছড়িয়ে গিয়ে আলমারির হাতল হয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে একটা কণ্ঠও বের হলো না। শুভ এখন আর মানুষ নেই, সে এখন তার নিজের ঘরের সেই পুরনো কাঠের চেয়ারে পরিণত হয়ে গেছে। তার চেতনা আজ, সে সব দেখতে পাচ্ছে, শুধু শুনতে পাচ্ছে, কিন্তু নড়ার ক্ষমতা নেই তার। পরের দিন সকালে মেসে কাজের লোক ঘর পরিষ্কার করতে এসে দেখলো রুমটা একদম ফাঁকা। শুভ কোথাও নেই, শুধু ঘরের মাঝখানে একটা নতুন পলিশ করা কাঠের চেয়ার কাপড়ে আছে। লোকটা যখন চেয়ারটা সরাতে গেল, সে অবাক হয়ে দেখলো চেয়ারটা কেমন যেন উষ্ণ, ঠিক মানুষের শরীরের মতো। সে চেয়ারের হাতলে রাখা সেই তার দেহটা, তার হুট করে মনে হলো যে ভিতরে কিছু একটা ধুকপুক করছে। ঠিক তখনই ডায়েরি টেবিলের উপরে রাখা নীল চামড়ার ডায়েরিটা বাতাসে ঝাপটায় একেবারে নড়ে উঠল। ডায়েরির একদম শেষ পাতায় শুভর হাতের লেখায় এক নতুন লাইন যোগ করে দেওয়া হয়েছে, আমি এখন এখানেই আছি, প্রতিটা কাঠে, প্রতিটা দেয়ালে। পরবর্তী ঘটনার জন্য অপেক্ষায়। এই ম্যাচের ঘটনা জানালাটা হঠাৎ দম করে বন্ধ হয়ে গেল। যদিও বাইরের তখন কোনো বাতাস ছিল না। ঘরে তখন শুধুমাত্র একজোড়া অদৃশ্য চোখের তীক্ষ্ণ চাহনি আর কাঠের আসবাবপত্রের ভিতরে চাপা এক কান্নার শব্দ গুমুর মারছে। আপনার ঘটনা বা আপনার ঘরের চেয়ারটি কি এই মুহূর্তে একটু নড়ে উঠল নাকি? সত্যি জানাবেন। এই ছিল আজকের আমার ঘটনা রাসেল ভাইয়া। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ঘটনাটি বাংলাদেশের কারণে আনক্লিয়ার ঘটনা, অনেক জায়গায় কাঁপাকাঁপি করেছি, কিন্তু ঘটনাটি আমার বেশ ভালো লেগেছে বলেই পড়েছি। যদি আপনাদের ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।